আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্র এবং প্রথম পত্রের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা বেসিক আলোচনা করব, যেগুলা আলোচনা করলে আমরা মানে পরীক্ষা হলে যে কোশ্চিনে থেমে থাকবো না। হ্যাঁ, এমনি এমনি হাঁকাও ওই যে কি বলে সৃজনশীল আর এমসিকিউ কথা বলে লাভ নেই। আমরা যখন বেসিক আলোচনা করবো না, তখন আমাদের মধ্যে সৃজনশীল লেখার যে ক্রিয়েটিভিটি ওটা হয়ে যাবে ইনশাল্লাহ। আর অবশ্যই অবশ্যই যারা পরীক্ষার্থী আসছো তোমরা, বেশি বেশি শেয়ার করবা। আর যদি সাউন্ডের সমস্যা মনে হয় বা কথা বুঝতে অসুবিধা মনে হয় আমাকে জানাও। সাউন্ডের প্রবলেম হলে আমাকে জানাও। হ্যাঁ, ঠিক আছে, তো আমরা ক্লাস শুরু করি। ক্লাস শুরু করা যাক। আর বেশি বেশি শেয়ার করতে হবে, যারা যারা দেখতেছো অবশ্যই অবশ্যই শেয়ার করতে হবে, বেশি বেশি শেয়ার করো। যারা পরীক্ষার্থী এইচএসসি 25 পরীক্ষার্থী যারা আসো, শুধু ওদের জন্য বিশেষ করে এই ক্লাসটা, তোমরা এই ক্লাসটা শেয়ার করো, সবাইকে শেয়ার করো। শেয়ার শেয়ার করতে হবে অবশ্যই অবশ্যই। আর কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাইতে হবে। একদম আচ্ছা, আজকে আমরা টপিক আলোচনা করব। আমরা টপিক ভিত্তিক আলোচনা করব। টপিক ভিত্তিক আলোচনা হচ্ছে কিরকম, যে অর্থনীতির সবচেয়ে যেগুলো গুরুত্বপূর্ণ বিষয়, অর্থনীতি যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো আমরা কি করব, আলোচনা করব। এখন আমাদের অর্থনীতিতে প্রথম অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পিপিসি রেখা। কি রেখা? পিপিসি। হুম পিপিসি রেখার পুরো হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। কেউ সার্ভ বলে বা কেউ কার্ভ বলে। এটা বাংলা হচ্ছে যে উৎপাদন উৎপাদন সম্ভাবনা রেখা, সম্ভাবনা রেখা। ঠিক আছে, তাহলে পিপিসি এর পুনরূপ হচ্ছে কি প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, আর এটা বাংলা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। আর উৎপাদন সম্ভাবনা রেখা তোমাকে গ নাম্বারের জন্য প্রশ্ন করবে, মান তো দিয়ে দিবে, তোমাকে বলবে যে তুমি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। তোমাকে যদি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে বলে, তাহলে গ নাম্বারের জন্য অবশ্যই অবশ্যই কিসের জন্য বলো দেখি? গ নাম্বারের জন্য। তোমাকে গ নাম্বারের জন্য উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে বলে, তাহলে তোমাকে গ নাম্বারের জন্য সংজ্ঞা দিতে হবে। আগে কিসের সংজ্ঞা সংজ্ঞা দিতে হবে? কি সংজ্ঞা বলো দেখি? তোমাকে সংজ্ঞা দিতে হবে যেই মানটা তোমাকে বের করতে হবে, যেই মানটা তোমাকে কি করতে হবে, বের করতে হবে। তাহলে আমাকে উৎপাদন সম্ভাবনা রেখা যদি বের করতে বলে, তাহলে আমাকে এখানে কি লিখবো, যে উৎপাদন সম্ভাবনা রেখার সংজ্ঞাটা দিয়ে দেবো। দেওয়ার পরে তোমার যে উদ্দীপক দেওয়া থাকবে, সেই উদ্দীপক থেকে আমরা কি করব, মানে হচ্ছে মান বসাই দিয়ে ব্যাখ্যা দেবো। এখন আমরা উৎপাদন সম্ভাবনা রেখাটা অঙ্কন করবো। দেখো উৎপাদন সম্ভাবনা রেখা কিরকম। উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এখানে দ্রব্য থাকবে দুইটা। কয়টা দ্রব্য থাকবে? দুইটা দ্রব্য। ঠিক আছে, মনে করো এই যে দ্রব্য থাকবে কয়টা? দুইটা। একটা হচ্ছে ওয়াই দ্রব্য, আর একটা কি এক্স দ্রব্য। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি দ্রব্য? ওয়াই দ্রব্য। আর এটা হচ্ছে কি দ্রব্য? এক্স দ্রব্য। আর উৎপাদন সম্ভাবনা রেখা এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা সব সময়, হ্যাঁ, ডান থেকে বাম দিকে নিম্নগামী এবং কি থাকবে, কার্ভ থাকবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের মূল বিন্দু থেকে অবতল মানে হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা আছে না, উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে মূল বিন্দু থেকে অবতল মানে নিচে, এই যে মূল বিন্দু থেকে অবতলের দিকে আসবে। ঠিক আছে, তাহলে এই যে মূল বিন্দু থেকে অবতলের দিকে আসলো, এটা হচ্ছে পিপিসি রেখা। এটা কি পিপিসি রেখা। আচ্ছা, বুঝতে সমস্যা হচ্ছে? যদি সমস্যা মনে হয় আমাকে জানাবা। হ্যাঁ, সাউন্ড শোনা না গেলে অবশ্যই বলতে হবে। যদি ভলিউমের সমস্যা হলে আমাকে একটু বলো। শোনাতে যাচ্ছে শেয়ার করতে হবে। কোনো সমস্যা হলে আমাকে একটু বলো। এই ভলিউমের সমস্যা হচ্ছে নাকি?
সমস্যা একটু বলিও। হ্যাঁ ঠিক আছে, বই খাতা নিয়ে বসতে হবে, বই খাতা নিয়ে বসে তোমার লাভ, তুমি লিখবা যেগুলো ইম্পর্টেন্ট এগুলো লিখতে হবে। আচ্ছা এখন আমরা পড়বো হচ্ছে উৎপাদন সমবায় রেখা, রেখা অঙ্কনটা। এই যে আমরা রেখাটা অঙ্কন করলাম না, তাহলে এখানে হচ্ছে দ্রব্য কয়টা, দুইটা, একটা হচ্ছে এক্স দ্রব্য আর একটা কি ওয়াই দ্রব্য, ঠিক আছে। তাহলে আমাকে যখন বলবে যে উৎপাদন সমবায় রেখা অঙ্কন করো, তখন আমরা যখন অঙ্কন করব গ নাম্বারের জন্য অবশ্যই অবশ্যই তোমাকে এটা কি দিতে হবে, ব্যাখ্যা দিতে হবে। তাহলে এখানে মনে রাখতে হবে যে চিত্রে, এটা পুরো একটা চিত্র না, তাহলে চিত্রে ও এক্স এবং ও ওয়াই অক্ষে, আমরা বলি যে চিত্রে ও এক্স, চিত্রে ও এক্স এবং ও ওয়াই অক্ষে যথাক্রমে, যথাক্রমে এক্স দ্রব্য ওয়াই দ্রব্য নির্দেশিত। তাহলে এখানে দেখো দেখি যে চিত্রে ও এক্স এবং ও ওয়াই অক্ষে যথাক্রমে ও এক্স এর এক্স দ্রব্য এবং ও ওয়াই কি ওয়াই দ্রব্য নির্দেশিত, ঠিক আছে। এখন এখানে হচ্ছে মনে করো এটা হচ্ছে এ বিন্দু, এটা কি বি বিন্দু, ঠিক আছে, এটা কি বি বিন্দু। তাহলে এখানে একটা জিনিস হচ্ছে যখন আমি চিত্র ও এক্স এবং ও ওয়াই অক্ষে যথাক্রমে যেমন আমার এক্স দ্রব্য ওয়াই দ্রব্য নির্দেশিত হইল, তখন আমি যখন এটা তোমার হচ্ছে পিপিসি রেখার অঙ্কন করব, এখন এখানে দেখো দেখি যে চিত্র ও এক্স অক্ষে কি তোমার হচ্ছে বি এবং ও ওয়াই অক্ষে কি এ, পাইছি না আমরা, পাইছি কিনা? আচ্ছা তাহলে এখানে দেখো যখন আমরা হচ্ছে এখানে সম্পদ হচ্ছে দুইটা, একটা হচ্ছে এক্স দ্রব্য একটা ওয়াই দ্রব্য, যখন আমাকে এটা বলবে যে এটা অঙ্কন করি তাহলে হচ্ছে ওয়াই এটা দ্রব্য, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখবো যে চিত্রে চিত্রে ও এক্স এবং ও ওয়াই অক্ষে, ও ওয়াই অক্ষে যথাক্রমে যথাক্রমে এক্স দ্রব্য ও এক্স দ্রব্য ও ওয়াই দ্রব্য নির্দেশিত, ঠিক আছে। তাহলে এখানে যেটা বললাম যে চিত্রে ও এক্স এবং ও ওয়াই অক্ষে এক্স দ্রব্য ওয়াই দ্রব্য কি নির্দেশিত, ঠিক আছে। এই বুঝতে না পারলে একটু বলিও, অবশ্যই অবশ্যই বলতে হবে। তাহলে চিত্রে ও লেখা বোঝা যাচ্ছে, লেখা, হ্যাঁ তাহলে লেখা বোঝা গেলে বলবা। তাহলে চিত্রে ও এক্স এবং ও ওয়াই অক্ষে যথাক্রমে কি এক্স দ্রব্য ওয়াই দ্রব্য নির্দেশিত। এখন এখানে দেখো দেখি যে ও এ পরিমাণ দ্বারা আমি যদি ও আর এ এটা পরিমাণ নেই, তাহলে ও এ পরিমাণ পরিমাণ সম্পদ দ্বারা, কি দ্বারা, সম্পদ দ্বারা, তাহলে এখানে যদি দ্রব্য হয় অবশ্যই সম্পদ আছে, ঠিক আছে। তাহলে ও এ পরিমাণ সম্পদ দ্বারা কি দ্রব্য বলো দেখি, ওয়াই দ্রব্য, কি দ্রব্য, ওয়াই দ্রব্য, এবং এবং ও ও বি। আচ্ছা এখানে একটা বিষয় আমরা যখন নিছি যে ও এ পরিমাণ সম্পদ দ্বারা কি দ্রব্য, ওয়াই দ্রব্য, ওয়াই দ্রব্য, তাহলে ও এ পরিমাণ সম্পদ দ্বারা যদি ওয়াই দ্রব্য হয় তাহলে আমরা হচ্ছে লিখতে পারি না যে শূন্য পরিমাণ এক দ্রব্য উৎপাদন সম্ভব। তাহলে এখানে দেখো দেখি যে ও এ পরিমাণ সম্পদ দ্বারা ওয়াই দ্রব্য এবং শূন্য পরিমাণ, কি পরিমাণ, শূন্য শূন্য পরিমাণ, শূন্য পরিমাণ এক্স দ্রব্য, এক্স দ্রব্য উৎপাদন উৎপাদন সম্ভব, সম্ভব কিনা বলো। আমি যদি হচ্ছে যে ও ওয়াই, এখানে দেখো যে ও এর পরিমাণ সম্পদ দ্বারা, ও এর পরিমাণ সম্পদ দ্বারা আমার কি দ্রব্য, এটা অবশ্যই ওয়াই দ্রব্য। হ্যাঁ যদি আমার হচ্ছে ও এর পরিমাণ যদি আমি সম্পদ দ্বারা ওয়াই দ্রব্যটা পাই, তাহলে আমি শূন্য পরিমাণ এক দ্রব্যটা পাবো না, পাবো কিনা। তাহলে আমার যদি এই বিন্দুটা পাই তাহলে আমি এই বিন্দু পাবো কিনা, পাবো। কিন্তু আবার এখানে দেখো যে ও বি, আবার কি ও বি পরিমাণ সম্পদ দ্বারা, ও বি পরিমাণ পরিমাণ সম্পদ সম্পদ দ্বারা, তাহলে ও বি, এই যে ও আর বি পরিমাণ সম্পদ দ্বারা আমার কি দ্রব্য, অবশ্যই এক্স দ্রব্য, কি দ্রব্য, এক্স দ্রব্য, কারণ ও এর বিটা এক্স দ্রব্যের মধ্যে আছে না, আছে কিনা। তাহলে এটা কি, তাহলে ও বি পরিমাণ সম্পদ দ্বারা এক্স দ্রব্য, হ্যাঁ শূন্য পরিমাণ ওয়াই দ্রব্য উৎপাদন সম্ভব। তাহলে শূন্য পরিমাণ ওয়াই দ্রব্য উৎপাদন সম্ভব। তাহলে এখানে একটা জিনিস দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো যে আমার চিত্র বলছে যে ও এ পরিমাণ সম্পদ দ্বারা, কি বলছে যে ও এ, আগে প্রথমে বলি যে চিত্রে ও এক্স এবং ও ওয়াই অক্ষে যথাক্রমে এক্স দ্রব্য ওয়াই দ্রব্য নির্দেশিত, আমার দ্রব্য কয়টা, দুইটা, ঠিক আছে। তাহলে এখন আমি যখন পিপিসি রেখা অঙ্কন করতে যাব তখন আমার এখানে কি আছে, ও এ পরিমাণ সম্পদ দ্বারা, আমি যদি ও এ পরিমাণ সম্পদ দ্বারা
হ্যাঁ x দ্রব্য উৎপাদন করতে পারি, তাহলে আমি শূন্য পরিমাণ y দ্রব্য উৎপাদন করতে পারবো না? পারবো কিন্তু, ঠিক আছে। আবার এখানে বলছে যে OB সম্পদ দ্বারা, OB পরিমাণ সম্পদ দ্বারা আমি যদি x দ্রব্য উৎপাদন করতে পারি, তাহলে শূন্য পরিমাণ অবশ্যই y দ্রব্য উৎপাদন করতে পারবো। পারবো কি না? পারবো কিন্তু, ঠিক আছে। এই সাউন্ড সিস্টেম যদি সমস্যা আমাকে বলিও, পারবো। তাহলে এখানে এখন দেখো যে এই যে A আর B, এই যে A আর B, A আর B, তাহলে আমি লিখতে পারি যে A ও B বিন্দুগুলো কি হলো, বিন্দুগুলো যোগ করে, কি করে যোগ করে PPC রেখা পাই। দ্যাটস ইট। এখান থেকেই এখন তোমাকে যদি বলে যে পিপিসি রেখা, তোমাকে যদি বলে যে পিপিসি রেখা আমাকে কি করো, অঙ্কন করো, তাহলে আমরা পিপিসি রেখা অঙ্কন করতে বলে এইভাবে একটা ব্যাখ্যা লিখে দেব, তাহলে আমাদের কি হয়ে যাবে। তাহলে পিপিসি রেখাটা এ ও বি বিন্দুগুলো যোগ করে কি এ বি, এই যে এ বি পিপিসি রেখা পাই। এখানে হবে কি বলো দেখি, যে এ বি পিপিসি রেখা পাই। এটা কত সমস্যা আছে আমাকে একটু বলো তো। আজানটা শেষ হোক তারপরে বলতেছি, আজানটা শেষ হোক। আজানটা শেষ হোক তারপর বলতেছি। এখন সাউন্ডের সমস্যা হলে বা এই চিত্র বুঝতে না পারলে আমাকে একটু বলো, তাড়াতাড়ি বলো, আমাকে কমেন্ট করে একটু বলো। যদি বুঝতে না পারো তাহলে একটু বলো, বুঝিয়ে দিচ্ছি, সমস্যা নেই। তাড়াতাড়ি কমেন্ট করে বলে দিতে হবে, হ্যাঁ। আচ্ছা আজান শেষ, দেখো তাহলে এখানে কোনো সমস্যা আছে? আমি বুঝিয়ে দিলাম। পিপিসি রেখা আমাদের শেষ, পিপিসি রেখা আমাদের শেষ, পিপিসি রেখা আমাদের কি শেষ। এখন আমরা বলবো যে সুযোগ ব্যয়। আমি টপিক বাই টপিক আলোচনা করব, হ্যাঁ বেশি সময় নেই, বেশি মানে সময় নিয়ে মানে আলোচনা করা যাবে না, ঠিক আছে। তাহলে আমরা এখন বলবো যে সুযোগ ব্যয়। কি বলবো বলো দেখি, সুযোগ ব্যয়, সুযোগ ব্যয়, ঠিক আছে। আমরা এখন সুযোগ ব্যয় নিয়ে আলোচনা করব। সুযোগ ব্যয় হচ্ছে যে দুটি দ্রব্যের মধ্যে কি, দুটি দ্রব্যের মধ্যে একটির অতিরিক্ত উপযোগ পাওয়ার জন্য অপর দ্রব্যের যে পরিমাণ ছেড়ে দিতে হয় সেটা সুযোগ ব্যয়। আরেকবার বলতেছি, দুটি দ্রব্যের মধ্যে একটির অতিরিক্ত উপযোগ পাওয়ার জন্য, দুটি দ্রব্যের মধ্যে একটির অতিরিক্ত উপযোগ পাওয়ার জন্য অপর দ্রব্যের যে পরিমাণ ছেড়ে দিতে হয় সেই ছেড়ে দেওয়ার মাত্রাকে কি বলা হয়, সুযোগ ব্যয় বলা হয়। হ্যাঁ, এই সংজ্ঞাটা বুঝতে পারছি। সুযোগ ব্যয়ের সংজ্ঞা হচ্ছে দুটি দ্রব্যের মধ্যে একটির অতিরিক্ত উপযোগ পাওয়ার জন্য অপর দ্রব্যের যে পরিমাণ ছেড়ে দিতে হয় সেই ছেড়ে দেওয়ার মাত্রাকে কি বলা হয়, সুযোগ ব্যয় বলা হয়, ঠিক আছে। বুঝতে পারলে কমেন্টে জানাও। এখন আমরা করবো যে সুযোগ ব্যয় রেখা অঙ্কনটা করি। সুযোগ ব্যয় রেখা অঙ্কন মানে সুযোগ ব্যয় রেখা অঙ্কন হচ্ছে, মনে করো ঠিক পিভিসি রেখার মতোই আমাদের রেখাটা হবে। তাহলে পিভিসি রেখার মতো হইলো, তাহলে এখানে মনে করো দ্রব্য থেকে অবশ্যই দুইটা, তাহলে এটা কি y দ্রব্য আর কি x দ্রব্য, এটা কি 0। এখন বিষয় হচ্ছে তাহলে আমার এখানে x দ্রব্য y দ্রব্য আছে, বিন্দু হবে দুইটা, কটা বিন্দু হবে দুইটা। এর একটা হচ্ছে p বিন্দু, এটা কি q বিন্দু, মনে করো এখানে q বিন্দু আছে, তাহলে এটা হচ্ছে p বিন্দু, এটা কি q বিন্দু। এটা হচ্ছে y, এটা হচ্ছে y1, y এর মান, এদিকে y2, এটা হচ্ছে x1 x2, ঠিক আছে। এইটার এখন সুযোগ ব্যয়। আমি তোমাকে সংজ্ঞাটা বললাম না যে দুটি দ্রব্যের মধ্যে একটির অতিরিক্ত উপযোগ পাওয়ার জন্য অপর দ্রব্যের যে পরিমাণ ছেড়ে দিতে হয় সেটা কি সুযোগ ব্যয়। মনে করো তুমি হচ্ছে একটা তোমার জমি, একটা এটা একটা তোমার জমি, এটা তোমার কি জমি, ঠিক আছে। তোমার জমি এতটুকু, এটা একটা জমি। এই জমির মধ্যে তুমি মনে করো যে তুমি ধান আবাদ করতে পারবে, গম আবাদ করতে পারবে। মনে করো ধান আবাদ করতে পারবা, এমনকি গম আবাদ করতে পারবা, ঠিক আছে। তাহলে ধান আর গম যদি আবাদ করতে পারো, মানে এখানে যদি চাষ করতে পারো, তাহলে এইখানে ধান আর গম কিন্তু সুযোগ ব্যয় না, ঠিক আছে। মনে করো তুমি ধান চাষ করবে হচ্ছে 40 মণ, কত মণ 40 মণ, গম চাষ করবে কত মণ 30 মণ, ঠিক আছে। তোমার জমি কিন্তু একটা। এই বুঝা যাচ্ছে কথা, ক্লাস বুঝা যাচ্ছে সাদিয়া, ক্লাস বুঝা যাচ্ছে বলিও। তাহলে এখানে ধান মনে করো তোমার হচ্ছে জমি এতটুকু, এই জমির মধ্যে তুমি ধান চাষ করো, ধান চাষ করো কত মণ 40 মণ, এবং তুমি কি গম চাষ করো কত মণ 30 মণ, ঠিক আছে। তাহলে ধান এবং গম চাষ করে যদি এরকম করে একটা জমির মধ্যে তুমি যদি করো, তোমার দুইটা জিনিস উৎপন্ন করো। আচ্ছা একটা জমির মধ্যে, হ্যাঁ একটা জমির মধ্যে
একসাথে দুইটা দ্রব্য উৎপাদন করা সম্ভব নয়। তাহলে একটা জমির মধ্যে একসাথে দুটো উৎপাদন করা কি নয়, সম্ভব নয়। তোমাকে যে কোনো একটা উৎপাদন করতে হবে। তাহলে যে কোনো একটা উৎপাদন করতে হবে কিরকম, মনে করো এইটা একটা জমি, তুমি ধান চাষ করো কত 40 মণ এবং গম চাষ করো 30 মণ। তাহলে তোমার সুযোগ বের হচ্ছে তুমি যদি এই জমির মধ্যে ধান চাষ করো, কি চাষ করো, ধান চাষ করো 40 মণ, তাহলে তোমাকে ছেড়ে দিতে কত 30 মণ ছেড়ে দিতে হচ্ছে না। আবার তুমি যদি এই ধান চাষ না করে গম চাষ করো, কি গম কত মণ 30 মণ, তাহলে তোমাকে ধানটা ছেড়ে দিতে হচ্ছে না। তাহলে এখানে বলছিলাম যে দুটি দ্রব্যের মধ্যে একটির অতিরিক্ত উপযোগ পাওয়ার জন্য অপর দ্রব্য যে পরিমাণ ছেড়ে দিতে হয় সেই ছেড়ে দেওয়ার মাত্রায় কি বলা হয়, সুযোগ বের বলা হয়। তাহলে এখানে একটা জিনিস দেখো যে ধান হচ্ছে 40 মণ এবং গম হচ্ছে কি 30 মণ। তাহলে আমি যদি গম 30 মণ উৎপাদন করি বা আমি যদি কি চাষ করি, তাহলে আমাকে ধান 40 মণ ছেড়ে দিতে হবে না, ছেড়ে দিতে হবে কি না, হবে কিন্তু। আবার আমি যদি ধান 40 মণ উৎপাদন করি, তাহলে আমাকে গমটা ছেড়ে দিতে হবে না, ছেড়ে দিতে হবে। তাহলে আমি তোমাকে বলছিলাম যে একটা জমিতে একসাথে দুটো দ্রব্য উৎপাদন করা সম্ভব নয়, ঠিক আছে, তোমাকে যে কোনো একটা উৎপাদন করতে হবে। তাহলে তুমি যদি হচ্ছে ধান উৎপাদন করো, তাহলে তোমাকে গম ছেড়ে দিতে হবে, আর যদি গম উৎপাদন করো তাহলে তোমাকে কি ধান ছেড়ে দিতে হবে। তাহলে এইখানে হচ্ছে তুমি যেই মানটা ছেড়ে দিবা, তাহলে আমি যদি 30 মণ করি, কি করি 30 মণ করি, তাহলে আমি 40 মণ ছেড়ে দেই, তাহলে এই 30 মণের সুযোগ হয়েছে কি 40 মণ। কথা বোঝা গেছে? তাহলে একটা জিনিস দেখো, এখানে হচ্ছে কত আছে, ধান হচ্ছে 40 মণ এবং গম কি 30 মণ। তাহলে আমি যদি হচ্ছে 30 মণ উৎপাদন করি, 40 মণটাকে ছেড়ে দেই, তাহলে 30 মণটা উৎপাদন করার যে তোমার মানে তুমি 30 মণ উৎপাদন করলা, যে জিনিসটা ছেড়ে দিলা, এই যে জিনিসটা ছেড়ে দিলা সেটা হচ্ছে 30 মণের সুযোগ বাই কত মণ 40 মণ। আচ্ছা এই জিনিসটা বুঝতে পারছো? আমাকে একটু বলো, তাড়াতাড়ি বলো, সাথে একটু তাড়াতাড়ি বলো, এই জিনিসটা বুঝতে পারছো কি? যদি সমস্যা মনে হয় আমাকে কমেন্ট করে জানাও, হ্যাঁ। আচ্ছা আমরা এখন করবো যে সুযোগ ব্যয় রেখা অঙ্কন। আচ্ছা আমরা এই রেখা অঙ্কন করলাম না, ঠিক আছে, আমি তোমাকে ধান আর গম দিয়ে বুঝিয়ে দিলাম, এখন তোমাকে প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিচ্ছি, দেখো। ক্লিয়ার, গুড। আচ্ছা দেখো তাহলে এখন একটা আমি এখন তোমাকে এটা করাই দিই। তাহলে এখানে একটা জিনিস দেখো যে চিত্রে ও এক্স এবং ও ওয়াই অক্ষে যথাক্রমে এক্স দ্রব্য ওয়াই দ্রব্য কি নির্দেশিত, ঠিক আছে। তাহলে এইখানে হচ্ছে কি দ্রব্য, এটা হচ্ছে এক্স দ্রব্য, আর এটা কি দ্রব্য, এটা হচ্ছে ওয়াই দ্রব্য, ঠিক আছে। তাহলে চিত্রে ও এক্স এবং ও ওয়াই অক্ষে যথাক্রমে এক্স দ্রব্য ওয়াই দ্রব্য নির্দেশিত। তাহলে আমাকে বলছে যে সুযোগ ব্যয় রেখা অঙ্কন করতে, ঠিক আছে। হ্যাঁ থ্যাংক ইউ আশা হাবিব। তাহলে এখন দেখো যে সুযোগ রেখা অঙ্কন করতে বলছে। তাহলে আমি যদি সুযোগ রেখা অঙ্কন করি, তাহলে এখানে জিনিসটা দেখো যে চিত্রে ও এক্স এবং ও এক্স যথাক্রমে এক দ্রব্য ওয়াই দ্রব্য নির্দিষ্ট, কিন্তু এখানে হচ্ছে দ্রব্য কটা দুইটা, একটা হচ্ছে কি এক দ্রব্য ওয়াই দ্রব্য এবং বিন্দু কটা আছে দুইটা আছে। তাহলে মনে করো এখানে এটা পি বিন্দু, এটা কিন্তু কি বিন্দু, ঠিক আছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে পি বিন্দুতে এক দ্রব্যের চেয়ে উৎপাদনের পরিমাণ বেশি। তাহলে পি বিন্দুতে এক দ্রব্যের চেয়ে হ্যাঁ ওয়াই দ্রব্য উৎপাদনের পরিমাণ বেশি। দেখো দেখি যে এই যে পি বিন্দুতে, এই যে এখানে পি বিন্দু, এই পি বিন্দুতে এই যে এক দ্রব্যের চেয়ে এই এক দ্রব্যের চেয়ে ওয়াই দ্রব্য উৎপাদনের বেশি না। এই ভালো করে দেখো যে পি বিন্দুতে এক দ্রব্যের চেয়ে ওয়াই দ্রব্যের উৎপাদনটা বেশি না। এই আমার কথা বোঝা যাচ্ছে? দেখো যে পি বিন্দুতে এক দ্রব্যের চেয়ে ওয়াই দ্রব্যের উৎপাদনটা কি বেশি। আবার আবার হচ্ছে কি যে কিউ বিন্দুতে এখানে দেখো যে পি বিন্দুতে এক দ্রব্যের চেয়ে ওয়াই দ্রব্য উৎপন্ন বেশি ছিল এবং কিউ বিন্দুতে কি বলছে যে ওয়াই দ্রব্যের চেয়ে এক দ্রব্য উৎপন্ন বেশি না। একটু ভালো করে দেখো তো যে পি বিন্দুতে এক দ্রব্যের চেয়ে ওয়াই দ্রব্য উৎপন্ন বেশি এবং কিউ বিন্দুতে ওয়াই দ্রব্যের চেয়ে এক দ্রব্য উৎপন্ন বেশি, ঠিক আছে। আমার হাসলে অনেক ভালো লাগে, ধন্যবাদ ধন্যবাদ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে আমরা হাঁটবো সমস্যা নাই। আমার ক্লাসটা একটু অবশ্যই অবশ্যই শেয়ার করতে হবে। যারা পরীক্ষার্থী আছো এইচএসসি 25 তোমরা সবাই শেয়ার করো। আর যারা বড় ভাই দেখতেছো বা ছোট ভাই দেখতেছো, 26 ভাই দেখতেছো বা 27 ব্যাচের স্টুডেন্টরা দেখতেছো, তোমরা অবশ্যই অবশ্যই ক্লাসটা শেয়ার করবে আইডিতে। হ্যাঁ এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস, ঠিক আছে। এখন দেখো তাহলে এখানে হচ্ছে বলছিলাম
যে তোমার হচ্ছে পি বিন্দুতে এক দ্রব্যের চেয়ে ওয়াই দ্রব্য উৎপাদন বেশি, আবার কিউ বিন্দুতে ওয়াই দ্রব্যের চেয়ে এক দ্রব্য উৎপাদনটা বেশি, ঠিক কি না? এখন এখানে সম্পদ স্বল্পতা, মানে এখানে হচ্ছে আমি বলছিলাম যে একটা জমি দিলাম না, এই জমি দিলাম না, যে এই জমির মধ্যে যে কোনো একটা জিনিস উৎপাদন করতে হবে, কি করতে হবে? যে কোনো একটা উৎপাদন করতে হবে। তাহলে এখানে সম্পদ আমাদের সীমিত, সম্পদ সীমিত কি না? তাহলে সম্পদ স্বল্পতার কারণে দুটি দ্রব্য, আমি বলছিলাম যে সম্পদটুকু, এই সম্পদটুকু স্বল্পতার কারণে দুটি দ্রব্য একসাথে উৎপাদন করা সম্ভব নয়, ঠিক আছে? তাহলে এই সম্পদ, এটা আমাদের সম্পদ না, এই যে এটা এই পুরোটা আমাদের সম্পদ, তাহলে এই সম্পদের মধ্যে দুইটা দ্রব্য একসাথে উৎপাদন করা সম্ভব নয়, ঠিক আছে? তাহলে এই আমাদের সম্ভব নয়, কাজেই এক দ্রব্য উৎপাদন করতে গিয়ে দেখো, আমরা যদি এক দ্রব্য উৎপাদন করি, কি এক দ্রব্য উৎপাদন করি, কি দ্রব্য করি? এক দ্রব্য উৎপাদন করি। এক দ্রব্য উৎপাদন করতে গিয়ে যদি ওয়াই দ্রব্য ছেড়ে দিতে হয়, তাহলে এক দ্রব্য উৎপাদন করতে গিয়ে ওয়াই দ্রব্য যদি ছেড়ে দিতে হয়, হ্যাঁ, যে পরিমাণ ছেড়ে দিতে হয় সেই ছেড়ে দেওয়ার মাত্রাকে শুল্ক বলা হয়। আরেকবার বলি দেখো, তাহলে এখানে বলছে যে এক দ্রব্য, কি দ্রব্য? এক দ্রব্য, এক দ্রব্য তোমার উৎপাদন করার জন্য বা এক দ্রব্য উৎপাদন করতে গিয়ে, আমি তোমাকে একটা কথা বললাম না এখানে, যে এখানে ধান ছিল কত মন? 40 মন, 40 মন, গম কত মন? 30 মন। তাহলে আমাকে যে কোনো একটা জিনিস কি করতে হবে? উৎপাদন করতে হবে। যখন আমি 30 মন উৎপাদন করব, তখন আমাকে 40 মন ছেড়ে দিতে হবে না? হবে কি না? তাহলে এই যে এখানে একটা জিনিস বলছে যে আমি যদি এক দ্রব্য উৎপাদন করতে গিয়ে আমাকে ওয়াই দ্রব্য যে পরিমাণ ছেড়ে দিতে হবে, সেই ছেড়ে দেওয়ার মাত্রাকে সূচক ব্যয় করা হয়। এই কথা বোঝা গেছে? ক্লিয়ার? একটু বলো। তাহলে এই যে সুযোগ বেটা, সমস্যা আছে? একটু তাড়াতাড়ি বলো, কমেন্টে তাড়াতাড়ি জানাও। হ্যাঁ, পানি খান, কুল হন। আমি কম আছি, ঠিক আছে, কুল আছি। আসলে এই ক্লাসটা নিলে আমাকে অনেক ভালো লাগে, ইকোনমিক্স ক্লাস নিতে আমার ভালো লাগে, ঠিক আছে? যারা যারা এখনো পর্যন্ত শেয়ার করো নাই, অবশ্যই অবশ্যই শেয়ার করতে হবে, বেশি বেশি শেয়ার করতে হবে। তোমরা আমার পাশে থাকো, পরবর্তীতে ইনশাআল্লাহ আরো ভালো ভালো ক্লাস দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমাদের পাশে থেকে ভালো ভালো ক্লাস দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে এখানে সুযোগ বেটা বুঝতে পারছি যে ওয়াই দ্রব্য উৎপাদন করতে গিয়ে, সরি, এক্স দ্রব্য উৎপাদন করতে গিয়ে ওয়াই দ্রব্য যে পরিমাণ ছেড়ে দিতে হয়, সেই ছেড়ে দেওয়ার মাত্রাকে কি বলা হয়? সুযোগ ব্যয় বলা হয়। এখন আমরা একটু কাজ করি, দেখো, মনে করো এটা বুঝতে পারছি তো নাকি? সমস্যা আছে? সমস্যা থাকলে আমাকে অবশ্যই অবশ্যই বলবা। এখন মনে করো তোমাকে প্রশ্ন করবে, প্রশ্ন করবে, হ্যাঁ, তোমাকে প্রশ্ন করবে হচ্ছে যে মনে করো একটা তালিকা দিবে, তালিকা দিয়ে মনে করো তালিকা থেকে তোমাকে বলবে, দেখো মনে করো একটা তালিকা দিলাম, এটা কি দিবে? একটা তালিকা দিবে, ঠিক আছে? একটা তালিকা দিবে, এখানে দ্রব্য থাকবে দুইটা, একটা হচ্ছে এক দ্রব্য আর একটা কি? ওয়াই দ্রব্য, ঠিক আছে? এক দ্রব্য, ওয়াই দ্রব্য। তাহলে এখানে তালিকা থাকবে, তালিকা থেকে তোমাকে বলবো প্রশ্নগুলো, আমি তালিকা লিখে দেই। এক দ্রব্য, ওয়াই দ্রব্য, মনে করো 0, তারপর মনে করো হচ্ছে তোমার মান দেওয়া আছে হচ্ছে 15, তারপর কত? 25, তারপর এখানে চলে যাবে 25, 15 আর কত? 0। তাহলে এইরকম একটা তোমাকে সূচি দিয়ে দিবে, এরকম একটা কি সূচি দেওয়া থাকবে, ঠিক আছে? সূচি দেওয়া থাকবে। সবান পানি পানি ক্লান্ত? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা দেখো, ক্লাস পানি পানি ক্লাস। হ্যাঁ, আমি তো পানি পানি ক্লাসই দিই, ঠিক আছে? আমার মতো পানি পানি ক্লাস কে দিতে পারে? হ্যাঁ। তাহলে এখানে দেখো, এই যে একটা সূচি দেওয়া থাকবে, তোমাকে সূচি থেকে বলবে, গ নাম্বারে প্রশ্ন করবে যে তালিকা হতে, কি বলবে তোমাকে? গ নাম্বারে প্রশ্ন করতে পারে যে তালিকা, তালিকা হতে পিপিসি রেখা অঙ্কন করো। কি করো? অঙ্কন করো। এখন তোমাকে যদি বলে যে তালিকা হতে পিপিসি রেখা অঙ্কন করো, তাহলে এখানে এক্স দ্রব্য আছে, ওয়াই দ্রব্য আছে, তোমার মান দেওয়া আছে, তুমি এখান থেকে অঙ্কন করতে পারবে না? একটু বুঝতে না পারলে বলিও ভাইয়া প্লিজ। হ্যাঁ, তাহলে এখানে দেখো যে তালিকা হতে পিপিসি রেখা অঙ্কন করো, তালিকা হতে পিপিসি রেখা অঙ্কন করতে বলছে। তাহলে তালিকা হতে পিপিসি রেখা অঙ্কন করতে বলছে, তাহলে আমরা কি করব? অবশ্যই অঙ্কন করব। এখন দেখো, তাহলে এটা আমার কি? ওয়াই দ্রব্য, এটা কি দ্রব্য? এক্স দ্রব্য, এটা কি? 0। তাহলে এখানে সর্বোচ্চ কত, সর্বনিম্ন কত? সর্বোচ্চ হচ্ছে 25, সর্বনিম্ন কত? 0। তাহলে সর্বোচ্চ 25, সর্বনিম্ন 0। তাহলে এখানে দেখো আমরা 5 5 করে নেই, তাহলে 5, 10, তারপর কত? 15, 20, কত? 25, ঠিক আছে? আবার 5, 10, 15, 20, 25। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, জিনিসটা হচ্ছে কিরকম, যে এই 5 থেকে 10 যতটুকু সমান, ঠিক 10 থেকে 15 ততটুকু সমান করতে হবে। আবার 15 থেকে 20 ততটুকু সমান করতে হবে। আর 20 থেকে 25 মানে সমান সমান ভাবে যাবে। যদি তুমি সমান সমান ভাবে না নাও, তাহলে তোমার মনে করো যে ইয়া মিটবে না, তোমার যে কি বলে চিত্রটা মানে
অ্যাডজাস্ট হবে না। আমি দেখো উপরে সমান সমান নিছি না, তাহলে এটা হচ্ছে কি 5, তারপর 10, তারপর হচ্ছে 15, 20, 25। ঠিক আছে, তাহলে এখন দেখো দেখি যে x দ্রব্য যখন 0 একক, x দ্রব্য যখন 0 একক, তখন আমার y দ্রব্য কত ছিল রে? 25 ছিল না? তাহলে x দ্রব্য যখন আমার 0 একক, তখন y দ্রব্য কত? 25 একক। এই বুঝা গেছে? x দ্রব্য যখন 0 একক, y দ্রব্য তখন কত? 25 একক। তারপর নিচে চলে আসো, দেখো x দ্রব্য যখন 15 একক, কত একক? x দ্রব্য যখন 15 একক, তখন হচ্ছে y দ্রব্য কত? 15 একক। তাহলে আমার কিন্তু তো এখানে 15 আছে, এখানে 15 কথা এই এখানে আছে, তাহলে আমরা কি করব? 15 15 যোগ করে দিলাম। ঠিক আছে, আবার দেখো যখন হচ্ছে তোমার x দ্রব্য 25 একক, কত একক? 25 একক, তখন y দ্রব্য কত? 0 একক। তাহলে আমার যখন x তোমার হচ্ছে x দ্রব্য যখন 25, তখন y দ্রব্য কত? 0। তখন আমার বিন্দুর কি করতে বলে দেখি? যোগ করতে হবে। ঠিক আছে, দেখো দেখি আমার এই যে মনে করো যে a b c, এটা কি রেখা? PBC রেখা হয়েছে কিনা? এই বুঝতে পারছি? বলো, বুঝতে পারছি? বুঝতে না পারলে বলো, একটু কাইন্ডলি বলো। হ্যাঁ, বুঝতে না পারলে বলতে হবে। এই আমরা বুঝতে পারতেছি কি? একটু বুঝতে না পারলে একটু বলি, বুঝতে না পারলে বলতে হবে, না বললে আমি কেমনে বুঝবো বলো? আমি একটু বলো, PBC রেখা আমি বুঝতে পারছি? তাড়াতাড়ি বলতে হবে, লেট করা যাবে না, সময় নাই, আরো মেলা ক্লাস আছে। আচ্ছা দেখো, তাহলে আমার টপিক ক্লাস করি নাকি? টপিক ক্লাস করবো? দেখো তাহলে আমরা চলে যাই এখন ঘ নাম্বারের জন্য যে টপিক আছে, এটা মাস। আমি একটা কথা বলি, শোনো, এই কথাটা তুমি অবশ্যই মনে রাখবা। ঠিক আছে, তোমার জন্য একটা প্রশ্ন থাকবে। প্রশ্নটা কিরকম জানো? প্রশ্নটা হচ্ছে, হ্যাঁ প্রশ্নটা হচ্ছে কিরকম যে এই যে মনে করো আমার ঘ নাম্বারের প্রশ্ন থাকবে। ঘ নাম্বারে কি নাম্বারে বলে দেখি? ঘ নাম্বারে তোমার ঘ নাম্বারের প্রশ্ন দিবে যে x x সমান সমান 25 একক, কত একক? 25 একক। ঠিক আছে, এবং 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 y সমান সমান 25 একক দেওয়া থাকবে। তাহলে ঘ নাম্বারের প্রশ্ন থাকবে যে x সমান সমান 25 একক এবং y সমান সমান কি 25 একক। তাহলে এইখানে এই 25 একক, তাহলে এই যে এটা তোমার হচ্ছে সম্ভব নয়, যুক্তি বিশ্লেষণ করো। তাহলে এখানে কথা হবে যে x এর মান 25 এবং y এর মান 25, এটা কি নয়? সম্ভব সম্ভব নয়, যুক্তি 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 যুক্তিভাবে বিশ্লেষণ করো, যুক্তি বিশ্লেষণ করো, যৌক্তিক বিশ্লেষণ করো, বিশ্লেষণ। ঠিক আছে, তো অবশ্যই বিশ্লেষণ করো। তাহলে আমরা গ নাম্বারটা তো সমস্যা নাই, গ নাম্বার সমস্যা আছে? আমাকে বলো। স্যার আমি নেকমোড থেকে দেখছি আপনার ক্লাস সত্যি অসাধারণ, সাকসেসফুল স্টুডেন্ট নেকমোডের পরিচালনায় আমি সাইদ খান। ঠিক আছে, আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বেশি বেশি শেয়ার করতে হবে, যত শেয়ার তত ভালো ক্লাস। ঠিক আছে, এখন দেখো তাহলে ঘ নাম্বারে তোমাদের এই যে এই ঘ নাম্বারটা আমরা তো ঘ নাম্বারটা অনায়াসে করতে পারলাম, যে তালিকা হতে PPC রেখা অঙ্কন করো, এটা আমরা পারবো। এবং তোমাকে ঘ নাম্বার x এর মান দিয়ে দিছে এবং y এর মানটাও দিয়ে দিছে, সম্ভব নয়, যুক্তি বিশ্লেষণ করো। তাহলে এটা দেখো আমরা করতেছি, দেখো তাহলে যুক্তি বিশ্লেষণটা দেখে নাও, এটা একটু করে নেই, এটা ভালো করে দেখো, এটা একটু ভালো করে দেখো। তাহলে এখানে আছে যে বলছে যে x এর মান 25, y এর মান 25, এটা উৎপাদন করা কি নয়? সম্ভব নয়, উৎপাদন সম্ভব নয়, বিশ্লেষণ করো। তাহলে এখানে দেখো তো আমার x এর মান যদি মনে করো আমি এটা দিয়ে দিলাম, এভাবে দিলাম, এই যে আমার আমি অঙ্কন করলাম, এটা x দ্রব্য y দ্রব্য অঙ্কন করলাম, তাহলে এটা y দ্রব্যটা কি, x দ্রব্যটা কি 0 মনে করো। তাহলে আমার x এর মান যদি 25 হয়, আর মান যদি 25 হয়, তাহলে দেখো তো যে 5 10 15 20 25, তাহলে 5 10 15 20 25। ঠিক আছে, তাহলে 5 10 15 20 25, হ্যাঁ 5 10 15 20 25। এখন কথা হচ্ছে যে আমাকে এখানে বলেছে বা বলে দিয়েছে যে x এর মান 25 এবং y এর মান 25, উৎপাদন সম্ভব নয়। এখানে উৎপাদন হবে, উৎপাদন, তাহলে উৎপাদন সম্ভব নয়, যুক্তি বিশ্লেষণ করো, যুক্তি বিশ্লেষণ করো। তাহলে এখানে দেখো তো মনে করো
এই যে আমার এখানে আমি এটাই আঁকাই, আমি আগে এটাই আঁকাইনি, দেখো আমি এটা অঙ্কন করি, মানে পিপিসি রেখাটা আরেকবার অঙ্কন করি। তাহলে এখন দেখো দেখো যখন আমার 0 তখন কত 25, যখন 0 তখন হচ্ছে 25, ঠিক আছে। আবার বলছে যখন 15 তখন কত 15 আর হচ্ছে কি 15 অঙ্কন করলাম, এই তাহলে 15 কি করলাম অঙ্কন করলাম, ঠিক আছে। আবার বলছে যখন হচ্ছে x এর মান কত 25 আমার কি 0, তাহলে 25 আবার 0। তাহলে আমি যদি এখন এই যে এটা অঙ্কন করি, এই যে অঙ্কন করলাম, তাহলে এই যে এই মানটা আমার পিপিসি রেখা হলো না, পিপিসি রেখা হলো কিন্তু। এখন এই পিপিসি রেখা থেকে তোমাকে বলছে যে x এর মান 25 এবং y এর মান 25, উৎপাদন সম্ভব নয়, বিশ্লেষণ করতে বলছে। আচ্ছা আমার কথা কি বেশি স্পিড হয়ে যাচ্ছে, আমার কথা কি বেশি জোর হয়ে যাচ্ছে বলো তো? বেশি জোরে হলে বলিও, ঠিক আছে। দেখো তাহলে এখানে দেখো বিষয়টা হচ্ছে কি, যে আমাকে কিন্তু ঘ নাম্বারে বলে দিয়েছে যে x এর মান 25 এবং কি y এর মান 25, উৎপাদন সম্ভব নয়, যুক্তি করো কি বিশ্লেষণ করো। তাহলে এখন দেখো তো কি, যে আমাকে বলছে যে x এর মান যদি 25 হয় এবং y এর মান যদি 25 হয়, তাহলে আমার এই যে এখানে দেখো দেখি আমি যদি যোগ করি, কি করি যোগ করি, তাহলে এই যে এইখানে কি আমার উৎপাদন করা সম্ভব হবে? আমাকে বলো, এখানে বলো দেখি, যে এখানে আমাকে একটু কমেন্টে তাড়াতাড়ি জানাও। তাহলে এখানে দেখো যে x এর মান 25 এবং y এর মান যদি 25, উৎপাদন সম্ভব না, যুক্তি মানে যুক্তি সহকারে কি বলছে তোমার তোমার কি বলে মানে বিশ্লেষণ করতে বলছে। তাহলে এখানে দেখো দেখি, যে আমি যখন উৎপাদন সম্ভাবনা অঙ্কন করলাম, ভালো কথা, উৎপাদন সম্ভাবনা অঙ্কন করলাম, এখন এখানে 25 মান আমাকে x এর মান 25 এবং y এর মান 25 দেওয়া আছে। তাহলে আমি যদি x এর মান 25 y এর মান 25 দেওয়া থাকে, তাহলে আমি যদি এইখানে আমার এখানে যখন আমি তো বিন্দু যোগ করব, মানে এখানে দেখো তো যখন x দ্রব্যের মান 15 ছিল, y দ্রব্যের মান 15 ছিল, তখন আমার বিন্দুটা যোগ করি, এখানে আসছে না বিন্দুটা, আসে কিনা? আবার তোমাকে যদি বলে যে x এর মান 25 বলে দিছে এবং y এর মানও 25 বলে দিছে, তাহলে আমি যদি 25 25 করে নেই, তাহলে আমার বিন্দুটা বাইরে চলে যাবে না, বাইরে যাবে কিনা? তাহলে আমার জমি হচ্ছে এতটুকু, আমার জমি কি এতটুকু, হ্যাঁ আমার জমি এতটুকু। আচ্ছা আমার জমি আমি আমার জমিতে ধান চাষ করি, ঠিক আছে, আমি আমার জমিতে ধান চাষ করি, তুমি তোমার জমি এই এতটুকু জমিতে ধান চাষ করো, এই জমির বাইরে যদি তুমি পেলে তোমার অন্য জমিতে চাষ করতে যাও, সে কি তোমাকে আস্ত রাখবে না? অবশ্যই কুবে মারা ভালো হবে, হ্যাঁ কুবে মারা ভালো হবে কিনা? ঠিক এরকম। তাহলে এইখানে তোমাকে বলে দিছে যে x এর মান 25 এবং y এর মান 25, উৎপাদন সম্ভব নয়, বলেই দিছে কিন্তু কেন সম্ভব নয় দেখো, যে x এর মান যদি 25 হয়, y এর মান যদি 25 হয়, তাহলে আমার বিন্দুটা কি আমার জমি যতটুকু তার বাইরে চলে যাচ্ছে না, তাহলে এখানে উৎপাদন সম্ভব হবে? আমাকে বলো তো না, এই বুঝতে পারতেছি উৎপাদন সম্ভব হবে হবে না কিন্তু, ঠিক আছে। তাহলে এখানে একটা জিনিস মনে রাখবা, ঠিক আছে, এই যে আমাদের বাইরে আছে না, এটা হচ্ছে মূলত এক বিন্দু, কি বিন্দু? এক বিন্দু। আর ভিতরে তোমার যে কোনো একটা বিন্দু থাকতে পারে, ভিতরে একটা যে কোনো বিন্দু থাকতে পারে, হ্যাঁ, আর তোমার ভিতরে বিন্দু দেবে ই বিন্দু, কি বিন্দু? ই বিন্দু, ঠিক আছে। তাহলে এখানে মনে করো তোমাকে দিয়ে দিল ই বিন্দু, তোমাকে এখানে যে কোনো একটা বিন্দু থাকতে, তাহলে আমার বাইরের বিন্দুর নাম কি? এক বিন্দু। আমাদের হচ্ছে আমাদের জমি কি বলো দেখি, জমি হচ্ছে এটা মনে করো যে এ, এটা এ, এটা কি বি, তাহলে এ বি এর মনে করো সি সাপোজ, ঠিক আছে। তাহলে আমার এ আর বি, আমার এ আর বি উৎপাদন সমান এটা জমি না, তাহলে আমি কি আমার জমির বাইরে উৎপাদন করতে পারবো? আমাকে বলো। আমার জমি হচ্ছে এ আর বি, এ বি আমার এই এতটুকু জমি আমার বাইরে চলে গেছে, x দ্রব্য যখন x এর মান যখন 25, y এর মান যখন 25, তখন আমার x আর y যখন যোগ করব, তখন আমার জমি থেকে বাইরে চলে গেছে না, এটা এক বিন্দু, এর নাম কি? এক বিন্দু। তাহলে এইখানে তোমাকে অবশ্যই এই এক বিন্দুর বিশ্লেষণ এবং ভিতরে যে এই বিন্দু আছে এই বিশ্লেষণটা দিতে হবে। আমি একবার বলে দেবো, শোনো। তাহলে আমি একটু বলে দিচ্ছি, দেখো আমি একটু বলে দিচ্ছি, তোমরা বুঝতে পারতেছো? বুঝতে না পারলে বলো ভাইয়া প্লিজ, বুঝতে না পারলে একটু বলো। বুঝতে পারলে একটু বলো। এখন বাইরের বিন্দু এবং ভিতরের বিন্দু যে বিশ্লেষণটা আছে এটা একটু শোনো। বাইরের বিন্দু বিশ্লেষণ হচ্ছে যে এক বিন্দুর বিশ্লেষণ, কি বিন্দু? এক বিন্দু। এই যে আমরা এক বিন্দু বিশ্লেষণ করব, এখানে বলবা যে উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে, উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে, হ্যাঁ কোন বিন্দুতে উৎপাদন করতে চাইলে একজন উৎপাদনকারী উৎপাদন করতে পারবে না। এই কথা বোঝা যাচ্ছে? যে উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে একজন উৎপাদনকারী উৎপাদন করতে চাইলেই একজন উৎপাদনকারী উৎপাদন করতে পারবে না। কেননা মানব সমাজে সম্পদ সীমিত। তাহলে আমার সম্পদ হচ্ছে এতটুকু, আমার সম্পদ হচ্ছে এতটুকু, ঠিক আছে। আমার সম্পদ থেকে তুমি যদি বাইরে এলাকায়
উৎপাদন করতে যাও, তোমাকে বাইরে এলাকার লোক উৎপাদন করতে দিবে? অবশ্যই দেবে না। তাই এর বলতে হবে যে তোমার হচ্ছে যে উৎপাদন সমরেখার বাইরে কোনো বিন্দুতে উৎপাদন করতে চাইলে হ্যাঁ একজন উৎপাদনকারী উৎপাদন করতে পারবে না। ঠিক আছে, উৎপাদন করতে পারবে না। কেন? কেননা মানব সমাজে সম্পদ সীমিত। কারণ আমার সম্পদ এতটুকু ভাই, আমাকে বাইরে উৎপাদন করতে দিবে না। তাই আমরা বলতে পারি, তাই বলা যায় যে এক দ্রব্য উৎপাদন 25 একক অবস্থায় ওয়াই দ্রব্য উৎপাদন 25 একক সম্ভব নয়। এই কথা বোঝা যাচ্ছে আমার? আচ্ছা, বিশ্লেষণটা একটু ভালো করে দেখো। এক বিন্দুর বিষয়টা আমি আরেকবার বলতেছি, একটু মনোযোগ দিয়ে শোনো। এখানে মনে রাখবা যে উৎপাদন সম্ভাবনা রেখা, এটার নাম কি বলতো? পিপিসি রেখা কিন্তু। ঠিক আছে, তাহলে উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে, উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে হ্যাঁ বাইরে কোন বিন্দুতে, উৎপাদন সমরেখার বাইরে কোন বিন্দুতে, এই যে এখানে যে বিন্দু আছে এটা একদম উৎপাদন সমরেখার বাইরে গেছে না? তাহলে আমরা মনে রাখবো যে উৎপাদন সমরেখার বাইরে কোন বিন্দুতে উৎপাদন করতে চাইলেও, উৎপাদন করতে চাইলেও একজন উৎপাদনকারী উৎপাদন করতে পারবে না। কারণ আমাদের মানব সমাজে কি সম্পদ সীমিত, আমাদের মানব সমাজের কি সম্পদ সীমিত। এ কথা বোঝা যাচ্ছে? তাই আমরা বলতে পারি বা তাই বলা যায় যে এক্স দ্রব্য হচ্ছে, এটা কি দ্রব্য? এক্স দ্রব্য। এটা কি? এক্স দ্রব্য। এটা কি? ওয়াই দ্রব্য। ঠিক আছে, তাহলে এক্স দ্রব্য আমাকে বলে দিয়েছিল 25 একক। তাহলে এক্স দ্রব্য 25 একক অবস্থায় ওয়াই দ্রব্য 25 একক সম্ভব নয়। ঠিক আছে, তাহলে এক্স দ্রব্য 25 একক অবস্থায় ওয়াই দ্রব্য 25 একক উৎপাদন কি নয়? সম্ভব নয়। এই এক বিন্দু বিষয় বুঝা গেছে বলো তো আমাকে? এক বিন্দু বুঝতে পারছি? এক বিন্দুর বিষয়টা বুঝতে পারছি? একটু তাড়াতাড়ি বলো। এই বুঝতে পারলে একটু বলিও। হ্যাঁ, এখন দেখো ভিতরে বিন্দু বিশ্লেষণটা। তাহলে ভিতরে বিন্দু বিশ্লেষণ হচ্ছে, মনে করো যে ই বিন্দু। এটা কি বিন্দু? ই বিন্দু। তাহলে এখানে দেখো একজন উৎপাদনকারী চাইলেই তোমার উৎপাদন সমরেখার ভিতরে যে কোনো বিন্দু উৎপাদন করতে পারে, কিন্তু উৎপাদনকারী উৎপাদন করবে না। দেখো এবার দেখো, একবার দেখো যে একজন ভিতরে দেখো একজন উৎপাদনকারী যে কোনো বিন্দুতে উৎপাদন সমরেখার যে কোনো বিন্দুতে উৎপাদন করতে পারে। মানে তোমার যে কোনো বিন্দু, এটা আমার জমি না, এটা আমার জমি, তুমি এখানে যেখানে সেখানে মানে উৎপাদন করতে পারো। ঠিক আছে, তুমি যে কোনো বিন্দু উৎপাদন করতে পারো, কিন্তু তুমি উৎপাদন মানে একজন সে উৎপাদন করবে না। ঠিক আছে, যে উৎপাদনকারী আছে সে উৎপাদন করবে না। কারণ এই রেখার ভিতরে উৎপাদন করলে সম্পদের অদক্ষ ব্যবহার দেখা দেবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো তুমি যদি যে এই যে কোনো একটা বিন্দুতে তুমি যদি কি করো? উৎপাদন করো। তাহলে আমি যদি এখানে এই যে এখানে যদি উৎপাদন করি, আমি যদি এই এতটুকু উৎপাদন করি, তাহলে এই জমিটা আমার পড়ে থাকবে না? এটা আমার অদক্ষ দেখা দেবে না? এ বুঝা গেছে? ভিতরে বুঝা গেছে? আরেকবার দেখো, তাহলে আরেকবার বলি যে একজন উৎপাদনকারী চাইলেও ওই সম্ভাবনা রেখার ভিতরে উৎপাদন করবে না বা করতে পারে না। কারণ কি বলো দেখি? কারণ হচ্ছে যে এই রেখার উৎপাদন মানে এই রেখার ভিতরে উৎপাদন করলে সম্পদের অদক্ষ দেখা দেবে। তাহলে আমার এখানে দেখো, আমি যদি এই রেখাতে অঙ্কন করি বা এই রেখাতে যদি আমি উৎপাদন করি, ঠিক আছে, এই রেখাতে উৎপাদন করি, তাহলে আমার এই জমিটা পড়ে থাকতেছে না? তাহলে আমার অদক্ষ দেখা যাচ্ছে কিনা? এই বুঝা গেছে? সমস্যা আছে? বুঝা গেছে? বুঝা গেলে বলো। ঠিক আছে, এখন দেখো আমরা অন্য টপিকে চলে যাই। তাহলে ঘ নম্বর সমস্যা আছে, ঘ নম্বর পারবে না? এখন পারবা। এখন একটা জিনিস দেখো, এখানে মনে রাখবা। ঠিক আছে, এখানে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে যে মৌলিক অর্থনৈতিক সমস্যা তিন ধরনের। কয় ধরনের? তিনটি। স্যামুয়েলসন বলছে। ঠিক আছে,
তাহলে মৌলিক অর্থনৈতিক সমস্যা তিনটি। ঠিক আছে, এক নাম্বার হচ্ছে কি কি দ্রব্য উৎপাদন করা হবে। এক নাম্বার হচ্ছে কি কি দ্রব্য উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে। এই বুঝা গেছে? তাইলে মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি? তিনটি। মৌলিক অর্থনৈতিক সমস্যা তিনটি। নাম্বার 1, কি কি দ্রব্য উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে এবং কার জন্য উৎপাদন করা হবে। তাহলে আমরা এক নাম্বারটা একটু দেখি। দেখো এক নাম্বারটা দেখো। তাহলে কি কি দ্রব্য উৎপাদন করা হবে। ঠিক আছে, কি কি দ্রব্য উৎপাদন করা হবে। তাহলে এখানে ওই যে আমি বলছিলাম যে তোমার হচ্ছে উৎপাদন সমাহার রেখা। তাহলে এখানে দেখো, মনে করো এই যে এখানে আমরা একটা বিন্দু দিলাম, একটা রেখা দিলাম। রেখাটা হচ্ছে এরকম। তাহলে এখানে হচ্ছে y দ্রব্য 0 এবং x দ্রব্য। তাহলে এই যে বিন্দু হচ্ছে p বিন্দু এবং কি বিন্দু, q বিন্দু, y1 y2 x1 x2। আচ্ছা দেখো, তাহলে এই যে এটা হচ্ছে a আর b, a b। তাহলে এখানে একটা জিনিস দেখো তো, ভালো করে দেখো, ভালো করে মনোযোগ দাও। হ্যাঁ, তাহলে এখানে দেখো যে কিভাবে বা কি কি দ্রব্য উৎপাদন করা হবে, তাই এখানে দ্রব্য কয়টা? দুইটা। দ্রব্য কয়টা রে? দুইটা। একটা হচ্ছে x দ্রব্য আর একটা কি y দ্রব্য। একটা হচ্ছে x দ্রব্য, একটা কি y দ্রব্য। তাহলে এখানে দেখো দেখি যে x দ্রব্য এবং কি y দ্রব্য, তাই না? তাহলে আমরা এখানে বলতে পারি যে ও এ পরিমাণ, এই যে ও আর এ, এই যে ও এ পরিমাণ সম্পদ দ্বারা, কি দ্বারা? ও এ পরিমাণ সম্পদ দ্বারা y দ্রব্য, কি দ্রব্য? y দ্রব্য। এটা কি দ্রব্য? y দ্রব্য। ঠিক আছে, ও এ পরিমাণ কি দ্রব্য? y দ্রব্য এবং শূন্য পরিমাণ এক দ্রব্য উৎপাদন সম্ভব। এর আগে বলছিলাম না? বলছিলাম কিন্তু উৎপাদন সম্ভব রাখা সম্ভব বলছিলাম যে ও এ পরিমাণ সম্পদ দ্বারা y দ্রব্য এবং শূন্য পরিমাণ এক দ্রব্য উৎপাদন করা সম্ভব। আবার ও বি পরিমাণ, কি পরিমাণ? ও বি পরিমাণ। ঠিক আছে, তাহলে ও বি পরিমাণ, হ্যাঁ ও বি পরিমাণ কি দ্রব্য? এক দ্রব্য। তাহলে ও বি পরিমাণ কি দ্রব্য? এক দ্রব্য এবং শূন্য পরিমাণ y দ্রব্য উৎপাদন করা সম্ভব। এই এতটুকু ক্লিয়ার? এই বুঝা যাচ্ছে কথা বুঝা যাচ্ছে? একটু বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আব্দুল্লাহ, আমার সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বেশি বেশি শেয়ার করে দাও। স্যার আমি নারী সঙ্গীত থেকে ক্লাসটা দেখতেছি, অসাধারণ ক্লাস। নাফিল রানা রাফি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বেশি বেশি শেয়ার করতে হবে ভাইয়া, সাথে থাকতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ক্লাসটা শেয়ার করবেন অবশ্যই, বেশি করে শেয়ার করতে হবে যারা পুরো এইচএসসি পরীক্ষার্থী। তাহলে এখন দেখো, এখানে বলছিলাম যে চিত্রে O1 এবং O1 যথাক্রমে এক দ্রব্য y দ্রব্য নির্দেশিত। অবশ্যই দ্রব্য দুইটা, একটা এক দ্রব্য একটা কি y দ্রব্য। তাহলে এখানে আমি যদি ও এ পরিমাণ সম্পদ নেই, তাহলে ও এ পরিমাণ সম্পদ দ্বারা y দ্রব্য, তাহলে ও এ পরিমাণ সম্পদ দ্বারা কি দ্রব্য? y দ্রব্য। শূন্য পরিমাণ এক দ্রব্য উৎপাদন সম্ভব। এর আগে বলছিলাম। আবার ও বি পরিমাণ সম্পদ দ্বারা এক দ্রব্য, তাহলে ও বি পরিমাণ সম্পদ দ্বারা এক দ্রব্য এবং শূন্য পরিমাণ y দ্রব্য উৎপাদন করা সম্ভব। এতটুকু ক্লিয়ার আছে তো নাকি? তাহলে এতটুকু ক্লিয়ার। এখন তুমি এখানে দেখো যে পি বিন্দুতে, কি বিন্দুতে? পি বিন্দুতে একদম সহজ। তাহলে পি বিন্দুতে যখন আমি উৎপাদন করতে যাব, তখন দেখো যে পি বিন্দু উৎপাদন করতে গেলে আমার x দ্রব্য থেকে y দ্রব্য উৎপাদনটা বেশি না? একটু বলো, কথা বলো। তাহলে দেখো যে আমি যখন পি বিন্দুতে উৎপাদন করতে যাব, তখন দেখো দেখি x দ্রব্য চেয়ে y দ্রব্য উৎপাদন বেশি কিনা? বলো, একটু তাড়াতাড়ি বলো। তাহলে পি বিন্দুতে x দ্রব্য চেয়ে y দ্রব্য পরিমাণটা বেশি কিনা? তাহলে দেখো পি বিন্দুতে y দ্রব্য চেয়ে x দ্রব্য চেয়ে y দ্রব্য পরিমাণটা কিন্তু বেশি। ঠিক আছে, আবার দেখো দেখি যে কিউ বিন্দুতে, দেখো তো এই কিউ বিন্দুতে আমি যখন আবার কিউ বিন্দু উৎপাদন করতে যাব, তখন দেখো দেখি যে y দ্রব্য চেয়ে x দ্রব্যের উৎপাদনটা বেশি। এটা কি না বলো? এই কমেন্ট করে একটু তাড়াতাড়ি জানাও রে ভাইরা। তাহলে এখানে দেখো যে আমি যখন পি বিন্দু উৎপাদন করতে যাব, তখন আমার x দ্রব্য থেকে y দ্রব্যের পরিমাণটা বেশি। আবার যখন কিউ বিন্দু উৎপাদন করতে যাব, তখন কি y দ্রব্য থেকে x দ্রব্যের পরিমাণটা বেশি। এই যে y দ্রব্য থেকে x দ্রব্যের পরিমাণটা বেশি না? এতটুকু ক্লিয়ার? তাড়াতাড়ি বলো। এতটুকু ক্লিয়ার তো নাকি? তাহলে আমাকে এখানে প্রশ্ন করছে যে কি কি দ্রব্য আমরা উৎপাদন করব,
কি কি দ্রব্য কি করব উৎপাদন করব। তাহলে এখানে আমরা লিখতে পারি যে কাজেই কি, তাহলে এখানে আমরা জিনিস লিখতে পারি যে সম্পদ স্বল্পতার কারণে কি, সম্পদ স্বল্পতার কারণে দুটি দ্রব্য একসাথে উৎপাদন করা সম্ভব নয়। তাহলে সম্পদ স্বল্পতার কারণে দুটি দ্রব্য একসাথে উৎপাদন করা সম্ভব নয়, কাজেই আমাদের সিদ্ধান্ত নিতে হয় কি কি দ্রব্য উৎপাদন করা হবে বা কি কি দ্রব্য উৎপাদন করা হবে। এই বুঝতে পারছি এটা কথা, আমাকে তাড়াতাড়ি ক্লিয়ার করে বলো তো, বুঝতে পারছি এটা? এখন দেখো তাহলে আরেকবার বলি, ও এ পরিমাণ সম্পদ দ্বারা ওয়াই দ্রব্য এবং ও বি পরিমাণ সম্পদ দ্বারা কি, সরি, ও এ পরিমাণ সম্পদ দ্বারা ওয়াই দ্রব্য শূন্য পরিমাণ এক দ্রব্য উৎপাদন সম্ভব। আবার ও বি পরিমাণ এক দ্রব্য এবং শূন্য পরিমাণ ওয়াই দ্রব্য উৎপাদন করা সম্ভব। এখন এখানে বলছে যে আমি যদি পি বিন্দুতে উৎপাদন করি, কি বিন্দুতে, পি বিন্দুতে উৎপাদন করি, তাহলে আমার এই যে এক দ্রব্য চেয়ে ওয়াই দ্রব্য উৎপাদনটা কি বেশি না? এখান থেকে দেখো তো এই এক দ্রব্য চেয়ে ওয়াই দ্রব্য উৎপাদনটা বেশি কিনা বলো। আবার আমি যদি কি বিন্দুতে উৎপাদন করি, তাহলে এখানে দেখো দেখি যে কি বিন্দুতে উৎপাদন করলে এই যে ওয়াই দ্রব্য চেয়ে আমার এক দ্রব্য পরিমাণটা বেশি না, বেশি কিনা? এই ক্লিয়ার? বেশি কিনা বলো? বেশি। হ্যাঁ, তাহলে এখন দেখো এখানে ক্লিয়ার দেখো এখানে চলে গেল। এখন পি বিন্দুতে এক দ্রব্য চেয়ে ওয়াই দ্রব্যের পরিমাণটা বেশি, আবার কি বিন্দুতে ওয়াই দ্রব্য চেয়ে কি এক দ্রব্যের পরিমাণটা বেশি। তাহলে এখানে সম্পদ কিন্তু আমাদের সীমিত। আমি আগে বলেছিলাম যে আমাদের পিপিসি রেখার ভিতরে বিন্দুতে কখনোই দুটো দ্রব্য একসাথে সম্ভব মানে উৎপাদন করা সম্ভব নয়, ঠিক আছে? তাহলে এখানে দেখো যে সম্পদ স্বল্পতার কারণে দুটি দ্রব্য একসাথে উৎপাদন করা সম্ভব নয়, সম্পদ স্বল্পতার কারণে দুটি দ্রব্য একসাথে উৎপাদন করা সম্ভব নয়, কাজেই আমাদের সিদ্ধান্ত নিতে হয় কি কি দ্রব্য উৎপাদন করা হবে। ক্লিয়ার আছে? ঠিক আছে, এটা বুঝে দিলাম। এখন আমরা পড়বো হচ্ছে 2 নাম্বারটা। দেখো 2 নাম্বার হচ্ছে কিভাবে উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে। তাহলে এখানে দেখো কিভাবে উৎপাদন করা, এটা 2 নাম্বার। 1 নাম্বার চলে গেল কিন্তু, তাহলে 2 নাম্বার কিভাবে উৎপাদন করা হবে। এখন তোমাকে যদি বলে যে কিভাবে উৎপাদন করা হবে, মাস্ট বি তোমাকে বলতে হবে সম উৎপাদন রেখা দ্বারা। কি দ্বারা বলো দেখি, এটা হচ্ছে সম উৎপাদন রেখা দ্বারা। কি দ্বারা? রেখা দ্বারা, ঠিক আছে? তাহলে তোমাকে যদি বলে যে কিভাবে উৎপাদন করা হবে, তাহলে এটা উৎপাদন করতে হবে কি দ্বারা? সম উৎপাদন রেখা দ্বারা, ঠিক আছে? তাহলে এখন দেখো সমোৎপাদন রেখাটা কি বলো জানো? সমোৎপাদন রেখাটা হচ্ছে মানে এটা সংজ্ঞা হচ্ছে সমোৎপাদন রেখা হলো এমন একটি রেখা যার প্রতিটি বিন্দু কি সমান হবে, ঠিক আছে? তাহলে সমোৎপাদন রেখা হলো এমন একটি রেখা যার প্রতিটি বিন্দু কি হবে সমান হবে। যেমন দেখো হাসিস কেন, পি বিন্দু কি বিন্দু, ঠিক আছে? একটু আমাকে বুঝতে বলে একটু বলিও দেখি। ও সরি, এটা মূলধন, এটা শ্রম, মূলধন। আচ্ছা শোনো একটা কথা, মূলধনের ইংরেজি ক্যাপিটাল, ঠিক আছে? মূলধনের ইংরেজি কি ক্যাপিটাল, আর এটাকে প্রকাশ করা হয় কে দ্বারা, কে দ্বারা। তাহলে k1 k2, আর এই তোমার হচ্ছে শ্রমের ইংরেজি হচ্ছে লেবার, হ্যাঁ? তাহলে এর প্রকাশ করা l দ্বারা, l1 l2। এত সমস্যা আছে? একটু বড় তো হয়ে গেল আমাকে, তাড়াতাড়ি বলবো। হ্যাঁ, যারা যারা বুঝবে না অবশ্যই বলতে হবে, নাহলে আমি কেমনে বুঝবো বলো? ঠিক আছে, আমি তো আমার গতিতে চলে যাবো। তাহলে এখন দেখো, তাহলে এখানে হচ্ছে কিভাবে উৎপাদন করতে হবে। তাহলে এই যে এটা হচ্ছে মূলধন, এটা কি শ্রম, ঠিক আছে? বিন্দু কি, এটা হচ্ছে তোমার একটা শ্রম, এটা কি মূলধন। তাহলে এখানে তোমার হচ্ছে উৎপাদন সমরেখা আছে না, উৎপাদন সমরেখা অবশ্যই কি হবে বলো দেখি, সিপি সমান সমান 10। তাহলে এইটার মানও 10, এইটার মানও 10, তাহলে সিপি সমান সমান কি 10। আমি বলছিলাম যে সমোৎপাদন রেখা মানে কি বলো দেখি, প্রত্যেকটা বিন্দুর মান কি হবে সমান হবে, প্রত্যেকটা বিন্দুর মান কি হবে সমান হবে। তাহলে এখানে ব্যাখ্যাটা দেখো যে আমরা ব্যাখ্যা হচ্ছে, আচ্ছা ইকোনমিক্সের বা অর্থনীতির চিত্র যতগুলো আছে, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, তারপর হচ্ছে চতুর্থ অধ্যায়, নবম অধ্যায়, যতগুলো নবম অধ্যায় চিত্র যদিও নাই, হ্যাঁ, দ্বিতীয় অধ্যায় যতগুলো চিত্র আছে, চতুর্থ অধ্যায় আছে, পঞ্চম অধ্যায় আছে চিত্রগুলো, প্রত্যেকটা চিত্রের ব্যাখ্যা হচ্ছে একটাই, ঠিক আছে? আমি ব্যাখ্যা বলে দেবো দেখো। তাহলে এই যে মনে করা হচ্ছে যে লম্বকে মূলধন, ভূমিকে কি শ্রম। তাহলে এইখানে হচ্ছে বিন্দু কটা দুটো, একটা পি বিন্দু আর কি কি বিন্দু, হ্যাঁ, পি এর মান 10, কিউ এর মান কত 10, ঠিক আছে? তাহলে এখানে আমরা ব্যাখ্যা লিখতে পারি যে চিত্রে ও এক্স এবং ও ওয়াই অক্ষে, চিত্রে ও
ও এক্স এবং ও ওয়াই অক্ষে যথাক্রমে শ্রম ও মূলধন নির্দেশিত। চিত্রে ও এক্স এবং ও ওয়াই অক্ষে যথাক্রমে শ্রম ও মূলধন কি নির্দেশিত। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার করো? আচ্ছা, তাহলে এখন দেখো নির্দেশিত, তাহলে এই সিপি সমান সমান 10 উৎপাদন রেখা। তাহলে এখানে দেখো কি এই যে এটা আছে না এই সিপি, তাহলে সিপি সমান সমান 10, এটা কি রেখা বলো দেখি? সম সম উৎপাদন রেখা। ঠিক আছে, তাহলে এটা কি বলো দেখি? সমোৎপাদন রেখা। সমোৎপাদন রেখা, ঠিক আছে, সমোৎপাদন রেখা। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে যার প্রতিটি বিন্দুতে সমান উৎপাদন নির্দেশ করে, যার প্রতিটি বিন্দুতে মানে পি বিন্দুতে 10 এবং কি কিউ বিন্দুতেও 10, এর মনে রাখবা যার প্রতিটি বিন্দুতে সমান উৎপাদন নির্দেশ করে, যার প্রতিটি বিন্দুতে সমান উৎপাদন নির্দেশ করে, তাহলে উৎপাদন নির্দেশ করে, তাহলে পি বিন্দু শ্রমের চেয়ে মূলধনের পরিমাণটা বেশি না? এখানে দেখো রে, যার প্রতিটি বিন্দুতে সমান উৎপাদন নির্দেশ করে এবং কি পি বিন্দু থেকে, আমাদের পি বিন্দু না, এটা পি বিন্দু, তাহলে এই যে পি বিন্দুতে আমি যদি পি বিন্দু উৎপাদন করি, তাহলে এই যে মনে করো যে আমি এখন বিষয় হচ্ছে আমি যদি পি বিন্দুতে কাজ করতে যাই, তাহলে আমাকে দেখো দেখি শ্রমের থেকে কি থেকে শ্রমের থেকে মূলধনটা বেশি লাগতেছে না? লাগতেছে কিনা বলো? তাহলে পি বিন্দুতে গেলে আমার শ্রমের থেকে মূলধন বেশি লাগতেছে এবং কিউ বিন্দুতে গেলে মূলধন থেকে শ্রমটা বেশি লাগতেছে না? এখন শ্রম আর মূলধনের একটু ব্যাখ্যা দেই। ব্যাখ্যাটা কিরকম? মনে করো যে আগে আমাদের বাপ দাদারা এখনো প্রায় গ্রামের মধ্যে তোমার কাজ করে একটা পাওয়ার টিলার আর ইয়া নিয়ে, তোমার হচ্ছে কি বলে গরুর গাড়ি বা গরুর হাল যাকে বলা হয়। ঠিক আছে, তাহলে এখানে দেখো যে যখন তুমি হচ্ছে পাওয়ার টিলার দিয়া জমি চাষ করবা, কি বলা পাওয়ার টিলার দিয়ে যদি জমি চাষ করো, তাহলে অবশ্যই তোমার কি মূলধনটা বেশি লাগবে না? শ্রমটা কমে যাবে কিন্তু। তাহলে এখানে মনে করো এটা হচ্ছে পাওয়ার টিলার, এটা কি বলে দেখি? ট্রাক। এই ট্রাক মনে করো, আর এটা মনে করো কি গরুর গাড়ি। কি গাড়ি? গরুর গাড়ি। তাহলে এখানে দেখো যখন আমি ট্রাক দিয়ে উৎপাদন করব বা ট্রাক দিয়ে চাষ করব, তখন আমার শ্রমের থেকে মূলধনটা বেশি লাগবে অবশ্যই। ঠিক আছে, আবার আমি যখন কি বিন্দু উৎপাদন করব, যখন কি বলে দেখি, যখন আমি গরু দিয়ে চাষ করব, তখন কি মূলধন থেকে মানে টাকাটা কমে যাবে এবং কি শ্রমটা বেড়ে যাবে। এতটুকু বুঝতে পারছি? আমাকে একটু বলো তো এটা সমোৎপাদন রেখাটা বুঝতে পারছি কিনা, তাড়াতাড়ি বলো প্লিজ। সমোৎপাদন রেখা বুঝতে পারছি কিনা বলো? এই সমোৎপাদন রেখা বুঝতে পারছি, কোনো সমস্যা থাকলে বলো না তাড়াতাড়ি, কমেন্ট করে কিছু বলো না রে ভাইয়ারা। নাঙ্গল বলে, নাঙ্গল না রে, এগুলো গরু দিয়ে চাষ করা হয়, পাগলি। ঠিক আছে, দেখ পাগলি না পাগলা। তাহলে এখানে দেখো যে আমি যখন তোমার হচ্ছে গরু দিয়ে চাষ করব, তখন আমার শ্রমটা বেশি লাগবে, পাট দিয়ে চাষ করব, তখন আমার কি অবশ্যই মূলধনটা বেশি লাগবে। তাহলে এখানে আমার সবকিছু চলে গেল। এখন আমরা এখানে বলি দেখো যে সমোৎপাদন যার প্রতিটি বিন্দু থেকে মানে আচ্ছা পি এর মানটা যদি শ্রমের চেয়ে বেশি হয়, তাহলে মূলধনের পরিমাণটা বেশি হবে। আবার কিউ বিন্দুতে মূলধনের চেয়ে যদি শ্রমের মানটা বেশি হয়, তাহলে কি হবে? অবশ্যই তোমার হচ্ছে কিউ এর মানটা বেশি হবে, তাই না? তাহলে এখানে তোমার হচ্ছে মানে শ্রমের মানটা বেশি হবে। এখানে এখন বিষয় যে যে অর্থনীতিতে এটি একটি শ্রমনিবিড় সমস্যা। কি নিবিড়? শ্রমনিবিড় সমস্যা। তাহলে অর্থনীতিতে এটা একটা শ্রমনিবিড় সমস্যা। ঠিক আছে, কি নিবিড় সমস্যা বলে কি? শ্রমনিবিড় সমস্যা। সকল বিন্দুতে সমান উৎপাদন নির্দেশ করায় আমাদের সিদ্ধান্ত নিতে হয় কিভাবে উৎপাদন করা হবে। তাহলে আমার দেখো যে ট্রাক্টরও 10 এবং কি গরুও 10, তাহলে এখানে কি করতে হবে? যে দুইটার মানে কিন্তু সমান। এখন আমাকে কি করতে হবে? আমাকে করতে হবে কি যে আমাকে নির্দেশ করতে হবে বা আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কি দিয়ে চাষ করবো বা কি দিয়ে কাজ করব। এই এতটুকু বুঝে গেছে? সমস্যা আছে? সমস্যা একটু বলিও, হ্যাঁ? তারপর চলে যাই দেখো আর 3 নাম্বার চলে যাই। 3 নাম্বার হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে। ঠিক আছে, 3 নাম্বার কি বলো দেখি? 3 নাম্বার হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে। তাহলে কার জন্য
কার জন্য উৎপাদন করা হবে, ঠিক আছে, কার জন্য উৎপাদন করা হবে। দেখো কার জন্য উৎপাদন করা হবে। তাহলে এখানে এখানে দেখো, এখানে হচ্ছে মনে করো দিলাম এক দ্রব্য আর কি y দ্রব্য, ঠিক আছে। তাহলে এটা মনে করো যে a, এটা কি b, হ্যাঁ, তাহলে a আর কি p। তাহলে এখানে হচ্ছে তোমার কার জন্য বলছে না, কার জন্য, তাহলে এখানে তোমাকে অবশ্যই কি করতে হবে বলো দেখি, শ্রেণী আনতে হবে। তাহলে এটা p, এটা কি q। মনে করো এটা হচ্ছে এটা হচ্ছে এটা ধনী শ্রেণী, এটা কি শ্রেণী বলো দেখি, ধনী শ্রেণী বা ধনিক শ্রেণী, ধনী শ্রেণী। আর কি বলো দেখি, গরিব, গরিব, এটা ধনীটা কি গরিব। ঘন্টা হয়ে গেল। দ্বিতীয় অধ্যায় শেষ করা যাবে না। কত নম্বর এক না না শেষ দ্বিতীয়টা। আচ্ছা একটু দেখো, তাড়াতাড়ি দেখো, এখানে কেউ বলতেছে না। আচ্ছা কোনো সমস্যা হচ্ছে নাকি আমার বলো তো, বুঝতে কোনো সমস্যা আছে, বুঝতে কোনো সমস্যা আছে আমাকে বলো। যদি বুঝতে সমস্যা থাকে ভাই আমাকে অবশ্যই অবশ্যই বলতে হবে। লাইভ ক্লাসে তোরা তো অনেকে বাইরে গেছিস, কি ক্লাস কি ভালো লাগে না? ক্লাস কি ভালো লাগতেছে না নাকি নাকি বিরক্ত? তোমরা যদি বিরক্ত হও, পরীক্ষার্থীরা যারা 25 ব্যাচের পরীক্ষার্থী আসো, তোরা যদি বিরক্ত হইস, তাহলে বাস বুঝিস তো, বাস বয়কার বাস ক্ষয়কার খায়া যাবি, ঠিক আছে, বিরক্ত হওয়া যাবে না। বিরক্ত হয়ে যাবে না ভাইয়া, এটা একটু ভালো, মানে এগুলো ইম্পর্টেন্ট টপিক, যেগুলো আলোচনা করতে সবগুলো ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। দেখো তাহলে আমরা যে কার জন্য, একটা তো ধনী শ্রেণী, একটা কি গরিব শ্রেণী। তাহলে চিত্রে ও এক্স এবং ও ওয়াই কে একটা কি ধনী শ্রেণী এবং কি গরিব শ্রেণী নির্দেশিত, ঠিক আছে। তাহলে এখানে দেখো তো যে ধনী শ্রেণী নির্দেশিত হয়, তাহলে আমাদের এখানে সমাজে যদি, অবশ্যই একটা সমাজের বোঝাচ্ছে, তাহলে সমাজে যদি ধনী শ্রেণীর মানুষের চেয়ে মানুষের সংখ্যা বেশি হয়, তাহলে ধনী শ্রেণীর মানুষের সংখ্যা যদি বেশি হয় তাহলে কি হবে বলো দেখি, তাহলে পি বিন্দুতে উৎপাদন করা যুক্তিযুক্ত, বুঝলেন না? তাহলে এখানে দেখো যে আমার সমাজে যদি, একটা সমাজ মনে করো, সমাজে যদি ধনী শ্রেণীর মানুষের সংখ্যা বেশি হয়, ধনী শ্রেণীর মানুষের সংখ্যা বেশি হয়, তাহলে পি বিন্দুতে উৎপাদন করা যুক্তিযুক্ত। এবং আমার সমাজে যদি তোমার হচ্ছে গরিব শ্রেণীর মানুষের সংখ্যা বেশি হয়, তাহলে কিউ বিন্দুতে উৎপাদন করা কি যুক্তিযুক্ত, ঠিক আছে। তাহলে কিউ বিন্দুতে উৎপাদন করা যুক্তিযুক্ত, এইটুকুই, ঠিক আছে। তাহলে এখানে আমরা বলি দেখো কার জন্য উৎপাদন করা হবে। তাহলে এখানে বলছি সমাজে যদি ধনী শ্রেণীর মানুষের সংখ্যা বেশি হয়, সমাজে যদি ধনী শ্রেণীর মানুষের সংখ্যা বেশি হয়, তাহলে পি বিন্দুতে উৎপাদন করা যুক্তিযুক্ত, বুঝা গেছে। তাহলে পি বিন্দুতে উৎপাদন করা যুক্তিযুক্ত, এবং সমাজে যদি গরিব শ্রেণীর মানুষের সংখ্যা বেশি হয়, তাহলে কিউ বিন্দুতে উৎপাদন করা যুক্তিযুক্ত। তাহলে এটা হচ্ছে কি বলো দেখি অ্যানসার, ঠিক আছে। এটা তুমি বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে, এখন আমরা চলে যাবো একদম ভেরি 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 মাস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, একদম মাস্ট টপিক একটা বিষয়। সেই বিষয়টা হচ্ছে দেখো, এটা এটা একদম পরীক্ষায় আসবে মানে আসবে, ঠিক আছে, এটা আসে, ঠিক আছে, এটা একদম মাঝি আসে। সেটা হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। সবাই একটু ভালোভাবে দেখো, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা একটু ক্লিয়ার করে নাও। দেখো স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, বইগুলো বর্ণে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কি বলে? তাহলে একটু দেখো, এটা একদম ভেরি ভেরি মাস্ট ইম্পর্টেন্ট ভাই,
এটা একদম মাস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা একদম ভেরি 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 ইম্পর্টেন্ট, তোমরা ভালোভাবে দেখো। তাহলে দেখো এই বেশি বেশি শেয়ার করতে হবে, শেয়ার তো করছো তোমরা নাকি? আচ্ছা এখন দেখো এই সবার একটু ভালোভাবে দেখো, এটা একটু ক্লিয়ার করে নাও। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাটা দেখো। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা হচ্ছে তোমার একটা দাম থাকবে, পরিমাণ থাকবে। মানে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলি দেখো, মনে করো তুমি বাজারে গেছো, কোথায় গেছো? বাজার। বাজারে। তুমি যে বাজারে গেছো, তুমি বাজার খরচ করতে যাবো অবশ্যই। আর বাজারে অবশ্যই অবশ্যই দুইজন থাকবে, একজন ক্রেতা একজন কি বিক্রেতা, ঠিক আছে? বাজারে দুইটা জিনিস দুইটা মানে থাকবে আর কি, এসে কি বাজারে একটা থাকবে কি ক্রেতা আর একটা কি বিক্রেতা। তাহলে মনে করো তুমি আলু ক্রয় করতে গেছো, কি করতে গেছো? আলু ক্রয় করতে। তুমি যে আলু ক্রয় করতে গেছো, তুমি দাম জানো, আলুর দাম জানো কত টাকা বলো দেখি? 20 টাকা। 50 টাকা, ঠিক আছে? তুমি আলুর দাম জানো 50 টাকা, ঠিক আছে? তুমি যে দোকানদারকে বললো যে ভাই আলুর কেজি কত, সে বলছে দোকানদার বলছে কত টাকা বলো দেখি? 60 টাকা। কত টাকা? 60 টাকা। তাহলে তুমি দাম জানো, এটা কি তুমি দাম জানো 50 টাকা, তোমাকে দোকানদার বললো কত টাকা? 60 টাকা। যে তুমি যে দাম জানো 50 টাকা, তোমাকে দোকানদার বলছে 60 টাকা, তুমি 60 টাকা দিয়ে নিবা আলুটা? তুমি নিবা, কারণ তুমি দামই জানো 50 টাকা। ভাই 60 টাকা কেন নিতে যাবো? এখন তুমি দোকানদারকে বললা যে ছোট ভাই আমি তোমাকে দিব 30 টাকা। কত টাকা? 30 টাকা। তুমি ছোট ভাইকে বললা যে ছোট ভাই আমি তোমাকে দিব কত টাকা? 30 টাকা। তাহলে আলুর দাম তুমি জানো 50 টাকা, দোকানদার বলছে কত টাকা? 60 টাকা। আর তুমি বলছো কত টাকা? 30 টাকা। তুমি যদি 20 টাকা কমাই দাও তাহলে সে কি আলুটা দিবে? না, দিবে না। তাহলে এখানে অবশ্যই একটা মনের মিল হইতে হবে না, ভালোবাসা সৃষ্টি করতে হবে না? তুমি ভালোবাসা সৃষ্টি না হলে কি তোমাকে ভালোবাসা দিবে? তাহলে ভালোবাসা সৃষ্টি করতে গেলে তোমাকে এই যে দোকানদারের মন এবং তোমার মন এক হইতে হবে, ঠিক আছে? তাহলে ভালোবাসা সৃষ্টি করতে গেলে কি হবে? দোকানদারের মন এবং তোমার মন কি করতে হবে? এক হইতে হবে। তাহলে এখানে একটা জিনিস দেখো যে তুমি জানতা আলুর দাম 50 টাকা, তোমাকে দোকানদার বলছে 60 টাকা, তুমি বলছো 30 টাকা। তাহলে এখানে একটা জিনিস হচ্ছে যে মনে করো যে এখানে তুমি 50 টাকা দিয়ে আলুর দাম জানো, তোমাকে যদি সে 30 টাকা কেজি দিয়ে আলু 1 কেজি দেয়, তুমি আলু কিনতে যাবে 1 কেজি, কয় কেজি? 1 কেজি। তুমি যদি 30 টাকা তোমাকে যদি আলু 1 কেজি দেয়, তুমি কি 1 কেজি জায়গায় বেশি দিবা না? অবশ্যই বেশি দিবা। কেন বলো? কারণ তুমি যদি 1 কেজি জায়গায় বেশি দিবা, তোমাকে তুমি যদি 50 টাকা দিয়ে 1 কেজি দিবা, কয় কেজি? 1 কেজি। 1 কেজি, ঠিক আছে? তোমাকে 30 টাকা দিয়ে যদি 1 কেজি বিক্রি করে, তাহলে তুমি 30 টাকা যদি নাও, তাহলে এখানে তুমি 5 কেজি বেশি করে নেবে না? নেবে কিনা? এবং যদি 50 টাকা থেকে 60 টাকা যদি দাম থাকে, যদি 60 টাকা থাকে, তুমি কিনতে গেছো 1 কেজি, তুমি কত কেজি কিনতে গেছো? 1 কেজি। তখন তুমি কি 0.5 কেজি নেবা না? হাফ কেজি নেবা না? নেবে কিনা? তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে আমি দাম জানি 50 টাকা, দাম বলে 60 টাকা, তখন আমার এখানে চাহিদাটা কমে যাবে কিনা? এখানে চাহিদা কমে যাবে কিন্তু। এবং কি যখন 50 টাকা থেকে 30 টাকা চলে আসবা, তখন আমার চাহিদা বেড়ে যাবে না? তাহলে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, কি বলে দেখি, যে কথাটা হচ্ছে যে আমি যতটুকু দাম জানি, তাহলে এখানে তোমার কিন্তু একটা বাজারে যাও, বাজারে যাই যদি তুমি দাম জানো, দামের থেকে যদি তোমাকে কম দামে সে 15টা বিক্রি করে, তাহলে তোমার চাহিদা কি হবে? বেড়ে যাবে। এবং সেই যে তুমি যে দাম জানো, সেই দাম থেকে যদি তোমাকে দাম বেশি করে বলে, তাহলে সেটা কি চাহিদা কমে যাবে। তাহলে এখানে দেখো সংকেত দাম ব্যবস্থা দেখাটা দেখো, তাহলে আমি তোমাকে বুঝিয়ে দিই, দেখো ভালোভাবে, ঠিক আছে? তাহলে সংকেত দাম ব্যবস্থা ব্যবহার হচ্ছে, মনে করো এইভাবে দিলাম, ঠিক আছে? এইভাবে দিয়ে দিলাম। আর এখানে তোমার হচ্ছে এই যে তোমার হচ্ছে ডি ডি প্রাইম, এটা হচ্ছে চাহিদা রেখা। আর চাহিদা রেখা এটা হচ্ছে ডিমান্ড, ডি ই এম এ এন ডি। এর মানে কি বলবো দেখি? চাহিদা। চাহিদা, ঠিক আছে? আর যখন একটা জিনিস মনে রাখবে, এমসিকিউ এর জন্য এটা এমসিকিউ এর জন্য মাস্ট ইম্পর্টেন্ট, যে চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী। চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী। কোনটা বোঝো না রে? গাধা বলি চল। আলুরটা। বলো বলো কোনটা বোঝো না, বলো আর কথা দিয়ে বলো। আলুর দামটা। এই ভাইয়া তাড়াতাড়ি বলো কোনটা বোঝো নাই, তাড়াতাড়ি বলো না, এতক্ষণ লাগে? আচ্ছা দেখো আরেকবার বলতেছি, দেখো ক্লাসে মনোযোগ না দিলে দেওয়া হয়। একটা বাজারে মনে রাখবা যে একটা বাজারে একজন ক্রেতা থাকে, একজন বিক্রেতা থাকে, ঠিক আছে? একটা কে থাকে? ক্রেতা, আর একটা কি? বিক্রেতা, ঠিক আছে? তাহলে একটা বাজারে একজন ক্রেতা থাকে, একজন কি থাকে? বিক্রেতা থাকে, ঠিক আছে? এখন তুমি
আলু ক্রয় করতে গেছো, কি করতে গেছো? ক্রয় করতে গেছো একটা দোকানে আলু। দর কষাকষির ব্যাপারটা। হ্যাঁ, তাহলে দর কষার ব্যাপারটা দেখো দেখো। তাহলে তুমি মনে করো যে বাজারে, তুমি মনে করো বাজারে আলু কিনতে গেছো 1 কেজি, কয় কেজি? 1 কেজি। এখন তুমি আলুর দাম জানো 50 টাকা কেজি, কত করে বলো দেখি? 50 টাকা করে। এই ভালো করে বুঝিও, তুমি আলুর দাম জানো 50 টাকা, ঠিক আছে? তুমি যে দোকানদার ভাইকে জিজ্ঞাসা করলা ভাই আলু কেজি কত, আলু কেজি কত, তোমাকে সে বললো কত টাকা বলো দেখি? 60 টাকা। কত টাকা? 60 টাকা। আচ্ছা তুমি আলুর দাম জানো 50 টাকা, তোমাকে দোকানদার বলছে 60 টাকা, তুমি কি আলুটা ক্রয় করবা? না। করবা না কিন্তু। তাহলে তুমি দাম জানো 50 টাকা, তোমাকে বলছে 60 টাকা, তুমি আলুটা ক্রয় করবা না, ঠিক আছে? তুমি দোকানদারকে বললা, দর কষাকষি না করলে তো মনে করো যে মিটে না, ঠিক আছে? তাহলে তুমি দোকানদারকে বললা ভাই আমি দেবো 40 টাকা, কত টাকা? 40 টাকা। আচ্ছা এখন আলুর দাম 50 টাকা, তো দোকানদার 60 টাকা, তুমি তো নিবে না। এখন তুমি দোকানদারকে বল ভাই আমি দেবো 40 টাকা, তোমাকে দোকানদার আলুটা দিবে না। কারণ দামই কিন্তু কত টাকা? 50 টাকা, ঠিক আছে? তাহলে এখন এখানে দেখো যে দাম যদি 50 টাকা হয়, ঠিক আছে, তাহলে এই যে 60 টাকা তোমাকে দোকানদার বলছে 60 টাকা, এবং তুমি বলছো কত টাকা? 40 টাকা। তাহলে এখানে একটা জিনিস দেখো যে তুমি যখন 60 টাকা দিয়ে নিতে যাবে না, মানে তুমি আলু কিনতে গেছো 1 কেজি, কয় কেজি? 1 কেজি। 1 কেজি তুমি আলু ক্রয় করতে গেছো 1 কেজি, 1 কেজি আলু ক্রয় করতে গেলে তাহলে তুমি যদি যাও, তাহলে তুমি দাম জানো 50 টাকা এবং দোকানদার তোমাকে বলছে কত টাকা? 60 টাকা। তাহলে তুমি জানা থেকে যদি দামটা বেশি হয়, তুমি যতটুকু জানো তার থেকে দামটা যদি বেশি হয়, তাহলে তুমি মনে করো যে 1 কেজি জায়গাতে, 1 কেজি জায়গাতে তুমি কি হাফ কেজি দিবে না রে? বলো, একটু তাড়াতাড়ি বলো। তুমি 1 কেজি আলু নিতে গেছো 50 টাকা দাম, তোমাকে বলে 60 টাকা, তুমি 1 কেজি না নিয়ে হাফ কেজি দিবে না? হাফ কেজি দিবে, তাহলে এখানে তোমার চাহিদাটা কমে গেল না? তুমি 1 কেজি নিতে গেছো, হাফ কেজি নিছো, চাহিদা কমে গেছে। যখন দাম বেশি হয়েছে চাহিদা কমে গেছে না? কমে গেছে। এখন দেখো যে আবার তোমাকে তুমি তুমি দোকানদার ভাইকে বলছো যে ভাই আমি টাকা দেবো 40 টাকা, কয় টাকা? 40 টাকা। এখন তুমি যদি দোকানদার ভাইকে 40 টাকা দাও, হ্যাঁ, দোকানদার ভাইকে মানে নেবে? অবশ্যই মানবে না। তাহলে তুমি যদি 40 টাকা দাও, তাহলে তুমি 1 কেজি আলু কিনতে গেছো, কয় কেজি? 1 কেজি। তাহলে তুমি আলুর দাম জানো 50 টাকা, আলুর দাম জানো কয় টাকা? 50 টাকা। হ্যাঁ, তোমাকে 40 টাকা দিয়ে যদি সে 1 কেজি আলু দেয়, তুমি 1 কেজি আলু কিনতে গেছো, তখন তুমি দাম যখন কম পাবা, তখন 1 কেজি জায়গায় 2 কেজি বেশি করে নেবে না? নেবে কি না? এই বলো যে তোমাকে দাম 50 টাকা, তুমি জানো তোমাকে 40 টাকা 1 কেজি দিচ্ছে, তখন তুমি 1 কেজি না নিয়ে 2 কেজি আরো বেশি করে নেবে না? দাম কম পাচ্ছে বেশি করে নেবো। তাহলে তুমি এখানে কি করবে বলো দেখি? 5 কেজি একটু বেশি করে নেবা, নেবে কি না বলো? হ্যাঁ, নেবে কিন্তু। তাহলে এখানে দেখো যে তোমার যদি বলে যে তোমাকে 40 টাকা দিতে তাহলে বেশি করে নেবা, আর যদি 60 টাকা যদি নিতে যাও তাহলে তুমি কম করে নিবা, নেবে কি না? তাহলে এখন কি করতে হবে? অবশ্যই তোমার 40 টাকাও থাকবে না, 60 টাকাও থাকবে না, তোমাদের মাঝখানে একটা কি হবে? মিলন হবে। মানে দাম কষাকষির মাধ্যমে কি হবে? একটা মিলন হবে। সেই মিলনে তোমাকে কি করতে হবে বলো দেখি? তোমার হচ্ছে মানে ভালোবাসা সৃষ্টি হবে। হ্যাঁ, মধুময় ভালোবাসা। এই মধুময় ভালোবাসা সৃষ্টি হলে তোমাকে আলুটা দিয়ে দিবে। কথা বুঝে গেছে? তাহলে এখন দেখো আমি চিত্রের মাধ্যমে বুঝিয়েছি, দেখো এটা যদি বুঝতে পারো তো আর ভালো। এখন চিত্রের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি, দেখো। তাহলে এখানে দেখো যে এই যে এটা হচ্ছে একটা থাকবে যোগান রেখা আর কি চাহিদা রেখা। তাহলে চাহিদা রেখা হচ্ছে ডি, ডি প্রাইম, আর কি যোগান রেখা হচ্ছে এস আর কি এস প্রাইম, ঠিক আছে? তাহলে এস আর কি এস প্রাইম। তাহলে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, কি সমান জান্নাতুল ফেরদৌস আমাদের সাথে আসার জন্য তোমাকে ধন্যবাদ। তুমি কি বুঝতে পারতেছো? একটু বলো, আমাকে বলো। ক্লাসে শেয়ার করে দিও, ক্লাসে শেয়ার করে দিতে হবে, ঠিক আছে? ক্লাসটা শেয়ার করে দিতে হবে, অনেক অনেক শেয়ার করতে হবে। যত শেয়ার করবে তত ভালো ক্লাস পাবা। শেয়ার করে দাও, ক্লাস শেয়ার করে দাও। হ্যাঁ হ্যাঁ, খাদি থাকা লাগবে, খাদি ওটাই প্রেম ভালোবাসা, বুঝছিস? তুই দোকানদারের সাথে যা খাতির করিস, তোকে আলু এমনি এমনি দিয়ে দিবে। দেখ এখানে দেখ, চিত্রটা দেখ। এখন এখানে মনে করো ডি আর ডি প্রাইম, এস এস প্রাইম আছে। এটা হচ্ছে মনে করো যে ওয়াই, এটা কি এক্স, ঠিক আছে? এটা দাম, এটা কি বলে দেখি? এটা মনে করো যে দাম, আর এটা পরিমাণ, এটা পরিমাণ, এটা কি দাম। এখন এখানে মনে করো
P2 দাম, P1 দাম। এটা একটু ভালোভাবে দেখো তো, এটা যদি তুমি বুঝতে পারো, এইটা যদি তুমি ব্যাখ্যাটা বুঝতে পারো, তাহলে মনে করবো যে হ্যাঁ তুমি বুঝতে পারছো। ঠিক আছে, একটু ভালোভাবে দেখো। আগে আমি তোমাদের সাথে কমেন্টে এক মিনিট কথা বলি। ভারসাম্য বিন্দু কি ই, ঠিক আছে। আচ্ছা, এখন একটু আমার সাথে কথা বলো। সবাই বের হয়েছে, কেউ নাই, আমি একাই শুধু। তাহলে মুড়ি খাক, আমি ক্লাসে দিই দেখো। তাহলে এখানে দেখবা যে মনে করো আমি বলছিলাম যে এখানে হচ্ছে P2 মানে দাম বেশি, দাম ঠিক আছে, দাম কম, ঠিক আছে। তাহলে এটা চাহিদা রেখা কি রেখা, যোগান রেখা। তাহলে এখানে এটা যদি দেখো তো সমান, দেখো মনে করো এখানে যদি দাম বৃদ্ধি পায়, দাম যদি বৃদ্ধি পায়, দাম যদি বৃদ্ধি পায় P2 হয়, কি হয় P2 হয়, তাহলে দেখো তো যে আমার এই চাহিদা থেকে যোগানের পরিমাণ বেশি থাকবে না। দাম যদি বৃদ্ধি পায়, দাম যদি বৃদ্ধি পায় তাহলে চাহিদা থেকে যোগানের পরিমাণটা কি বেশি থাকবে না। এবং দেখো দাম যদি কমে যায়, ঠিক আছে, দাম যদি কি যায় কমে যায়, তাহলে যোগান থেকে চাহিদার মানটা কি বেশি থাকবে না, বেশি। হ্যাঁ, এই দুটো বুঝতে পারছি। তাহলে এখানে দেখো আক্তার ইসলাম, স্যার আই লাভ ইউ টু বন্ধু, আই লাভ ইউ টু। ক্লাসটা একটু শেয়ার করে দেবো বন্ধু অবশ্যই। তাহলে এখানে একটু দেখো 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 তাদের দেখো। তাহলে এখানে মনে করো আমি তোমাকে প্রথমে যেটা বলছিলাম যে তোমার মনে করো যে যদি আমি একটা কথা বলতে ভুলে গেছি, কথাটা কিরকম যে আমি যখন জানতাম আলু কেজি 50 টাকা, হ্যাঁ, তখন আমাকে বলছিল 60 টাকা। আমি যখন হাফ কেজি কিনলাম, ঠিক আছে, মানে হাফ কেজি কিনলাম, তখন যে ওর জোগান যতটুকু ছিল, মানে ওই 10 কেজি নিয়ে বসছে, ওর 10 কেজি থেকে হাফ কেজি কমে গেছে, কম কমে গেছে না। তাহলে ওর যতটুকু জোগান ততটুকু মানে তার থেকে বেশি থাকে গেল। আবার সে যদি দামটা কত করতো, সে যদি আমাকে দিতে হচ্ছে কত টাকা বলে দেখি, 30 টাকা দিয়ে দিত বা 40 টাকা দিয়ে দিত, তাহলে আমি 1 কেজি আর 5 কেজি কিনতাম না, তাহলে তার যোগানটা কমে যেত কিনা। তাহলে এখানে দেখো যে যখন দাম বাড়ে গেছে, যখন দাম বাড়ছে তখন চাহিদা থেকে যোগানটা বেশি, মানে দাম যখন বাড়বে তখন চাহিদা কমে থাকবে, তার যোগান তখন দামের কি বেশি থেকে যাবে, ঠিক আছে। এবং যখন দাম কমে যাবে কি হবে, দাম যখন কমে যাবে তখন যোগান থেকে চাহিদা কি বেড়ে যাবে। এই দাম হলো 30 টাকা তোমাকে যদি দেয়, তাহলে তুমি 1 কেজি জায়গা 5 কেজি নিবে না, বলো দেখি 5 কেজি নিবে কিনা। তাহলে 1 কেজি 5 কেজি যদি নিবা, তখন একটা জিনিস মনে রাখবা যে এই যে তোমার দর কষাকষির মাধ্যমে তুমি দোকানদার এবং কি তোমার মনে করো যে ক্রেতা আর বিক্রেতা একটা মানে ওদের কি হবে বলো দেখি, মানে দর কষাকষির মাধ্যমে একটা দাম নির্ধারিত হবে, কি হবে নির্ধারিত হবে। যখন এই নির্ধারিত হবে তখন আমাদের এই এখানে এসে কি হবে বৃদ্ধিটা মিলে যাবে। তখন কি মনে করো আমি তখন দাম বললাম 45 টাকা, দোকানদার বললো 45 টাকা, মিলে গেল না। তখন হচ্ছে কি এখানে একটা ভারসাম্য বৃদ্ধি কি হবে সৃষ্টি হবে। তখনই তোমার কি হবে, তো ভারসাম্য বৃদ্ধি সৃষ্টি হবে। তখন তোমার হচ্ছে দাম মানে দামের যে পরিমাণ তোমাদের যে মনে করো দর কষাকষির মানটা, তখন তুমি পণ্যটা তাকে দিয়ে দিতে পারবা। এই কথা বুঝে গেছে, কথা বুঝে গেছে একটু বলো। এটা ব্যাখ্যাটা একটু শুনে নাও, দেখো ব্যাখ্যাটা দেখো, ব্যাখ্যাটা আমি বলে দিই। এই আমার কিন্তু প্রথমত প্রায় শেষের দিকে আমি ব্যাখ্যাটা বলে দিই। দেখো চিত্রে OX এবং OY যথাক্রমে পরিমাণ ও দাম নির্দেশিত, চিত্রে OX এবং OY যথাক্রমে পরিমাণ ও দাম নির্দেশিত, ঠিক আছে। সবাই বের হয়েছে, তিনজন হয়ে আছে এখানে। তাহলে স্টুডেন্ট ছিল না। আচ্ছা দেখো 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 দেখো, তাহলে এখানে দেখো যে তোমার হচ্ছে দাম ও চিত্রে OX এবং OY যথাক্রমে পরিমাণ ও দাম কি নির্দেশিত, ঠিক আছে, নির্দেশিত। তাহলে এখানে আমরা যদি বলতে পারি যে SD প্রাইম কি চাহিদা রেখা এবং SS প্রাইম যোগান রেখা। তাহলে OP2 দামে দেখো দেখি যে OP2 দামে কি দামে, OP2 দামে চাহিদা থেকে যোগানের পরিমাণটা বেশি না।
তাহলে OP2 দামে চাহিদা থেকে যোগানের পরিমাণটা বেশি। আবার OP1 দামে কি দামে OP1 দামে হ্যাঁ যোগান থেকে চাহিদা পরিমাণটা বেশি না। তাহলে তোমাকে যেটা বললাম দাম বাড়লে যোগান বাড়া যাবে, দাম কমলে চাহিদা বাড়া যাবে। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার তো নাকি? আচ্ছা গেল। এখন দেখো যে OP0 এই যে OP0 আছে না, এই OP0 এবং কি OP0 দামে যোগান থেকে চাহিদার পরিমাণ আচ্ছা এটা OP0 দামে চাহিদা ও যোগানের পরিমাণটা কি পরস্পর সমান। দেখো দেখি যে এইটা OP0 দামে চাহিদা এবং যোগানের পরিমাণ সমান কিনা, সমান কিনা? সমান। সমান। তাহলে এখানে আমরা বলতে পারি যে সমান যদি হয় তাহলে এই যে EO বিন্দু দ্বারা নির্দেশিত, তাহলে এটা কি ভারসাম্য বিন্দু, এই যে ভারসাম্য বিন্দু তাহলে কি নির্দেশিত। ঠিক আছে? এই এতটুকু সমস্যা আছে? এতটুকু সমস্যা আছে বলো? সমস্যা হলে আমাকে একটু তাড়াতাড়ি বলো। কি রে ভাইয়া তোদের কি কমেন্ট করতে হাত ব্যথা করে? সমস্যা থাকলে বল না, তাড়াতাড়ি বল। আচ্ছা আমার সাথে যারা পরীক্ষার্থীরা যুক্ত আছো আমি কি দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব বলো? যারা পরীক্ষার্থীরা যুক্ত আছো আমি কি দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করবো এখন? আমাকে তাড়াতাড়ি বলো। যদি আলোচনা করতে চাও তাহলে আমাকে অ্যাক্টিভ থাকতে হবে, ক্লাস করতে হবে, নাহলে কিন্তু আমি আলোচনা করবো না। বলো। 1 ঘন্টা 16 মিনিট হয়েছে। একটু কমেন্ট করে আমাকে তাড়াতাড়ি জানাও, একটু কমেন্ট করে তাড়াতাড়ি জানাও। ঠিক আছে বাট কনফিউশন কি? আমি কমে জানি। ঠিক আছে বাট কনফিউশন কি কনফিউশন আমাকে বলো, তাড়াতাড়ি বলো ভাই রে, তোমার সমস্যা থাকলে বলতে হবে, তাড়াতাড়ি বলো না। এখন তো শ্বাস শেষ। কথা শুনে দেখো তো। 14 এটা যদি সমস্যা হয় একটু তাড়াতাড়ি বলো, আজকে মনে হয় বেশি আলোচনা করতে পারবো না। হ্যাঁ আগামী কালকে আবার রাত 8টায় দ্বিতীয় দিনে আলোচনা করবো। ঠিক আছে বলো, তাড়াতাড়ি বলো। চিত্রটা আচ্ছা চিত্রটা একটু দেখো সাদিয়া, চিত্রটা ভালো করে দেখো, আমি আরেকবার বলে দিই দেখো। বুঝতে না পারলে বলিও, চিত্রটা বুঝতে না পারলে আমাকে বলিও। হ্যাঁ তাহলে এখানে একটু দেখো রে সাদিয়া, ভালো করে দেখো, একদম কোনো দিকে মন দিবা না, শুধু আমার দিকে তাকাও আর চিত্রটা ভালো করে দেখো। ঠিক আছে? মনে করো চিত্রে OX এবং OY অক্ষে পরিমাণ ও দাম নির্দেশিত এবং দেখো এই যে D প্রাইম এটা অবশ্যই চাহিদা রাখা, তাহলে D প্রাইম কি রেখা বলো দেখি? চাহিদা রেখা। এবং S প্রাইম কি রেখা বলো দেখি? যোগান রেখা, যোগান রেখা। তাহলে D প্রাইম চাহিদা রেখা, S প্রাইম কি রেখা? যোগান রেখা। এখন চাহিদা কোনটা যোগান কোনটা এটা তো জানিস নাকি? চাহিদা কিরকম যে তোকে বলছিলাম যে তুই আলুর দাম জানিস 50 টাকা, তোকে দিয়ে দিয়েছি 30 টাকা, তাহলে 1 কেজি জায়গায় 5 কেজি বেশি করে নিবি অবশ্যই। এখন দেখ আবার তোকে কি জানিস যে তুই দোকানদারকে বললি যে ভাই আলুর দাম কত, তুই দাম জানিস 50 টাকা, সে বললো 60 টাকা, তখন তুই কি 5 কেজি কিনবি না 1 কেজি কিনবি? অবশ্যই 1 কেজি কম কিনবি, তখন দামটা কি ছিল? বেশি ছিল। ঠিক এরকম এখানে একটা আছে যে এখানে চিত্রটা ভালো করে দেখিস যে OP2 দামে কি দেখি OP2 দামে, ভালো করে বুঝিস, ভালো করে বুঝিস যে OP2 দামে, OP2 দামে দামটা বেশি না এখানে? দামটা বেশি কেন বল? তাহলে OP2 দামে এর চাহিদা থেকে যোগানের পরিমাণটা বেশি না? তোকে বলছিলাম যে দাম যদি বেশি হয় তাহলে চাহিদা থেকে যোগানটা কি যাবে? বেড়ে যাবে। যেরকম এই তোকে বললাম যে 60 টাকা তোকে বলছে যে 60 টাকা দিয়ে 1 কেজি, তুই 50 টাকা দিয়ে 1 কেজি কিনতে গেছিলি, তোকে 60 টাকা দিয়ে বলছে তাহলে হাফ কেজি কিনবি। তাহলে দেখে দেখি যে এখানে তোমার 1 কেজি কিনা টেনে নিয়েছিল, যখন তোমার দাম 60 টাকা বলছে 50 টাকা থেকে,
50 টাকা তুমি 60 টাকা বলছে, তখন তোমরা এখানে কি হয়েছে হাফ কেজি কিনে দিছো। তাহলে এখানে তোমার হাফ কেজি কমে গেল না? তুমি কেজি নিয়েছো কত কেজি? 1 কেজি, তাহলে হাফ কেজি নিছো। তাহলে তোমার দেখো দেখি সে মনে করো যে দোকানদার তোমার হচ্ছে 40 কেজি আলু নিয়ে বসে আছে, কয় কেজি? 40 কেজি। তাহলে তুমি এখানে যে হাফ কেজি নাও, তাহলে ওর দোকানটা কি পুরোটা থেকে যাচ্ছে না? থেকে যাচ্ছে কিনা বলো, মানে তার 15টা থেকে যাচ্ছে কিনা? থেকে যাচ্ছে কিন্তু। তাহলে এখন এখানে দেখো যে OP2 দামে যখন পরিমাণের থেকে দামটা বেশি হয়, পরিমাণের থেকে যখন দামটা বেশি হয়, তখন তুমি কি করবে বলো দেখি, এই চাহিদা থেকে তোমার যোগানটা বেড়ে যাবে, চাহিদা কমে যাবে, যোগান কি যাবে? বেড়ে যাবে। ঠিক তদরূপ যে OP1 দামে, OP1 দামে, তাহলে OP1 দামে তুমি যদি ক্রয় করতে যাও, তখন দাম কমে গেল, P2 থেকে P1 এ চলে আসলো, দাম কমে গেল, তখন যোগান থেকে, এই যে এটা যোগান না, এটা যোগান রেখা না, তখন যোগান রেখে তোমার চাহিদা কি যাবে? বৃদ্ধি পাবে। কিভাবে বৃদ্ধি পাবে? তোমাকে যেটা বলছিলাম, মনে করো যে 50 টাকা তুমি জানো, তোমাকে দিচ্ছে কত টাকায়? 30 টাকায়। কত টাকায়? 30 টাকায়। তুমি কিনতে গেছো কি 1 কেজি, তখন তুমি 30 টাকা, তুমি জানো 50 টাকা দাম, যখন তোমার 30 টাকা 1 কেজি আলু দিবে, তখন তুমি 30 টাকা জায়গা 5 কেজি কিনবে না? মানে 1 কেজি জায়গা 5 কেজি কিনবে না? বলো আমাকে, বলো কিন্তু বলো, যে তুমি আলুর দাম জানো 5 টাকা 50 টাকা, হ্যাঁ তোমাকে তুমি দাম বললো 30 টাকা, সেই 30 টাকা দিয়ে যদি তোমাকে 1 কেজি আলু দেয়, তাহলে তুমি 1 কেজি জায়গা 5 কেজি কিনবে কিনা? অবশ্যই কিনবা। ঠিক এরকম বলছে যে OP1 দামে দাম যখন কমে আসবে, তখন যোগানটা কি কমে যাবে, দামটা তোমার হচ্ছে চাহিদাটা বেড়ে যাবে। যেমন তুমি 40 কেজি আলু নিয়ে গেছো, কয় কেজি? 40 কেজি, তোমাকে 30 টাকা দিয়ে 1 কেজি করে দিছে, তুমি যদি 5 কেজি নাও, কয় কেজি? 5 কেজি নাও, তাহলে তোমার কি এখান থেকে তো 5 কেজি মাইনাস হয়ে যাবে না? তাহলে কি তোমার চাহিদাটা বেড়ে গেল, যোগানটা আবার কমে গেল, এখান থেকে যোগান কমে গেল। আবার যখন কি চাহিদা কম ছিল, তখন যোগানটা বেশি ছিল, তাহলে তোমাকে চাহিদা কমে যাবে, তখন যোগানটা, মানে দাম বেশি হইলেই হ্যাঁ চাহিদা কমে যাবে, আর দাম কম হইলেই চাহিদা বেড়ে যাবে। আর শুধু মানে যখন হচ্ছে কি করবে, তোমার হচ্ছে মনে করবে ওপি নট দামে এবং কি OP2 দামে, মানে এইটা যখন সমান হবে, তখন তোমার একটা ভারসাম্য বিন্দু আসবে। ভারসাম্য বিন্দুটা কি বলে দেখি, যে OP0 মানে OP0 দামে চাহিদা ও যোগানের পরিমাণটা কোনগুলো সমান হবে। কারণ এই যে OP0 দামে এই চাহিদা এবং কি যোগানের পরিমাণ যখন সমান হবে, তখন তোমার কি হবে? ভারসাম্য বিন্দু E নির্দেশ করবে। এতটুকু ক্লিয়ার? দেখি বলো, এতটুকু ক্লিয়ার আছে? বলো তাড়াতাড়ি বলো। এখন বুঝতে পারছো রে সাদিয়া? আমি নিব কম টাকায়। কি মেঘমিলন ইফতি। এ বুঝতে পারি না, একটু বলো না ভাইয়া, বলো তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, সময় নাই, মাথা ধরতেছে। বুঝলাম, ব্যবসা চলছে। তুই তো অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট, হ্যাঁ? তাহলে তো বুঝতে না পারি, তাহলে তো সমস্যা। আজকে সেকেন্ড বার পড়া, দ্বিতীয় অধ্যায় পড়বেন? না কি বলছে নাকি? না, দ্বিতীয়তে পরে দেখে 12 বাজে। ফোনেও তো আপনার চার্জ কম। এতটুকু ক্লিয়ার তো নাকি মুছে দিলাম? একটু আলোচনা করতে হবে। বাট সাদিয়া নাম আমার, ভুল বলেন কেন? তো কি করে বলবো রে? এই তুই কি করে বলবে? তোর যে নাম উচ্চারণ করতে করতে আমার দাঁত ভাঙে যায়। মেঘমিলন ইফতি, ইফতি নাম বলে রাখেন। আমার কাজ করা নাকি? কি কাজ করে না? পরিবার হাতুল করতেছে এখন। আচ্ছা, জয়েন হচ্ছে এখন। আচ্ছা তোমরা যদি আমাকে বলো যে আমি হচ্ছে আরো ক্লাস দ্বিতীয় অধ্যায়ে তোমরা যদি থাকো আমার সাথে, দ্বিতীয় অধ্যায়ে ক্লাস দিতে পারি, ঠিক আছে? তোমরা কি আমার সাথে থাকবা? বলো, তোমরা কি আমার সাথে থাকবা? অর্থনীতি আগে পড়িনি, এমনি আপনার কাছে প্রথম। ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভালোভাবে বোঝার জন্য। হ্যাঁ আমি একটু তোমার সাথে আলোচনা করি, প্লিজ সবাই একটু পাশে থাকো। আমার আলোচনা হচ্ছে কিরকম, আমার আলোচনা হচ্ছে আমাদের হচ্ছে কোচিং এর ব্রাঞ্চ হচ্ছে দুইটা। কোচিং এর ব্রাঞ্চ কটা বলো দেখি? দুইটা। নাম্বার 1 শিক্ষা একাডেমি, নাম্বার 1 হচ্ছে শিক্ষা একাডেমি, এটা হচ্ছে আমাদের ঠাকুরগাঁওতে অবস্থিত হাজিপাড়া।
আর নাম্বার 2 সাকসেস কোচিং সেন্টার, সেটা হচ্ছে ন্যাকমোড়তে। ঠিক আছে, যারা হচ্ছে 26 ব্যাচে নতুন ভাবে ভর্তি হতে ইচ্ছুক, কি হবে নতুন করে এসএসসি 26 ঠিক আছে, এইচএসসি, ঠিক আছে, এইচএসসি 26 যারা নতুন করে ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্যই আমার এই নাম্বারে যোগাযোগ করবেন 01581031568। ঠিক আছে, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপ, ঠিক আছে। তাহলে শোনো, তাহলে আরেকবার বলি, যারা হচ্ছে এইচএসসি 26 ব্যাচে নতুন ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক তারা আমার সাথে অবশ্যই, হ্যাঁ, যারা হচ্ছে নতুন এইচএসসি 26 ব্যাচে নতুন ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক তারা আমাদের শিক্ষা একাডেমি এবং সাকসেস কোচিং সেন্টারে এই নাম্বারে যোগাযোগ করবেন, অবশ্যই আমাকে পাবেন। এবং কি যারা এবার এসএসসি পরীক্ষা দিল, কারা আছে এই যে এসএসসি 25 যারা পরীক্ষার্থী মানে যারা আছে পাস করছে, হ্যাঁ সাফল্য অর্জন করছে, তাদের জন্য একটা ভালো খবর, যারা তাড়াতাড়ি আমাদের সাথে যুক্ত হবেন বা ভর্তি হবেন তাদের জন্য ছাড় চলতেছে। তাদের জন্য কি চলতেছে? ছাড়, ঠিক আছে, পার্সেন্টেজ চলতেছে। এসএসসি 27 ব্যাচ, হ্যাঁ, এটা হচ্ছে এইচএসসি 27 ব্যাচের জন্য, এইচএসসি 27 ব্যাচের জন্য পার্সেন্টেজ মানে ছাড় চলতেছে। তাহলে শেয়ার প্লাস কমেন্ট প্লাস স্টুডেন্ট এগুলো কমেন্ট করব। শোনো প্যারিস, আসলে অনেক রাত হয়ে গেছে, দ্বিতীয় অধ্যায় নিয়ে কালকে আলোচনা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, দ্বিতীয় অধ্যায় নিয়ে কালকে আলোচনা করবো। কি বলো বলো প্যারিস, কি বলতেছে বলো? দ্বিতীয় অধ্যায় নিয়ে কালকে আলোচনা করি, অনেক রাত হয়ে গেছে। এটা প্রদান দেখো, তাহলে এইচএসসি 27 ব্যাচ যারা নতুন ভর্তি হবে ইন্টার ফার্স্ট ইয়ারে, ঠিক আছে, তোমরা যেখানেই ভর্তি হও, যদি আমাদের ঠাকুরগাঁও জেলার মধ্যে ভর্তি হও, ঠাকুরগাঁও জোনে ভর্তি হও, তাহলে আমাদের শাখা হচ্ছে দুইটা, একটা হচ্ছে ঠাকুরগাঁও শিক্ষা একাডেমি শাখা, আর একটা হচ্ছে ন্যাকমোড় সাকসেস কোচিং সেন্টার শাখা। যাদের ছোট ভাই ছোট বোন আছে তারা অবশ্যই হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করবা। ঠিক আছে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবা, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এবং নতুন যারা ভর্তি হবা এইচএসসি 27 ব্যাচ যারা নতুন ভর্তি হবা তাদের জন্য অবশ্যই একটা পার্সেন্টেজ আছে, ভর্তি হলে বুঝতে পারবা। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা এই নাম্বারে যোগাযোগ করবা, আমার পাশে থাকবা অবশ্যই। হ্যাঁ, তোমাদেরকে ছাড় দেওয়ার চেষ্টা করবো, এবং ছাড় চলতেছে ইদানিং, চলবে। আর তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা। আমাদের কোচিং একটা হচ্ছে কি শিক্ষা একাডেমি ঠাকুরগাঁও আর হাজিপাড়া অবস্থিত, এবং সাকসেস কোচিং সেন্টার ন্যাকমোড়, সেই ন্যাকমোড় চৌরাস্তার পশ্চিমে অবস্থিত, ইসলামী ব্যাংক সংলগ্ন। ঠিক আছে, আজকে আমি এখান থেকে ক্লাস শেষ করে দেব। হ্যাঁ, তোমরা যারা আমার পাশে ছিলা, যারা ক্লাস করছো, অবশ্যই সবাই শেয়ার করছো, তোমাদেরকে আমার মানে আমি অনেক সাধুবাদ জানাচ্ছি, তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি আমার ক্লাস এখান থেকে শেষ করলাম। হ্যাঁ, তোমরা সকলে ভালো থাকবা। এবং হ্যাঁ, আগামীকাল মনে রাখবা, আগামীকালটা মনে রাখতে হবে অবশ্যই। আগামীকাল ঠিক আছে, আগামীকাল 8টায়, কয়টায়? 8টায় ক্লাস হবে। ঠিক আছে, আগামীকাল 8টায় ক্লাস হবে। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব দ্বিতীয় ও তৃতীয় অধ্যায় শেষ করার। ঠিক আছে, শেষ করার। ঠিক আছে, তাহলে মনে রাখবা যে আমরা হচ্ছে ছাড় দিয়েন আমি ছাড় দিব, কোনো ছাড় দেব না ইনশাআল্লাহ। আজ পর্যন্ত আমার সাথে যতগুলো স্টুডেন্ট ছিল কেউ বলতে পারবে না যে আমি ওদের মাঝপথে গিয়ে ছেড়ে দিছি। আমি আল্লাহর রহমতে তাদের একদম শেষ অবধি পর্যন্ত আমি তাদের সাথে ছিলাম, আসি, থাকবো ইনশাআল্লাহ।
তোমরা শুধু আমার জন্য দোয়া করবা। আর একটু বলি, আগামীকাল রাত 8টায় দ্বিতীয় ও তৃতীয় অধ্যায় শেষ করানো হবে। তোমরা আমার সাথে কালকে থাকবে অবশ্যই। আজকে আমি এখান থেকে ক্লাস শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।